লন্ডনের হাইওয়েতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনেকের ছাতা অথবা রেনকোট পরে যার যার গন্তব্যে যাচ্ছে। এক হাতে ওয়াটার কালার ছাতা, আরেক হাতে একটা অফিস ব্যাগ নিয়ে দৌড়ে হাঁটছে এমিলি। ব্রাউন কালারের চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়ায়। এমিলি লন্ডনের স্কয়লার হসপিটালের একজন ডক্টর। বাংলাদেশের একটা অনাথ আশ্রমে বড় হয়েছে এমিলি। লেখাপড়ায় গভীর আগ্রহের ফলেই লন্ডনের ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেও। পড়ালেখা শেষ করে গত 1 বছর যাবৎ লন্ডনের হসপিটালে চাকরি করছে। নিজের কাজের প্রতি এমিলি অনেক প্যাশনেট। সকালে একটা কল এসেছিল আর্জেন্টলি রোগীকে দেখার জন্য। সেখানেই যাচ্ছে এমিলি। উফ, এই বৃষ্টি যখন তখন শুরু হয়ে যায়। যদি ইমার্জেন্সি না হতো তাহলে বাড়ি থেকে বেরিয়ে হতাম না। দ্রুত হাঁটতে হাঁটতে সামনেই গন্তব্য। এমিলি অ্যাড্রেস চেক করে দেখে এই বাড়িতে ওকে ডাকা হয়েছে। এটা বাড়ি কম বিশাল প্যালেস বেশি মনে হচ্ছে। প্যালেসের সামনে আসতেই দারোয়ান গেট খুলে দিল। এমিলি মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকে পড়ল। দারোয়ান তাকে অনেক আজীব লাগছিল এমিলির কাছে। লোকটার মুখে অদ্ভুত গম্ভীরতা। এমিলি এসব গ্রাহ্য না করে ভেতরে প্রবেশ করলো। বাড়িটা পুরো নীরব আর আলো মিডিয়াম। অনেক রাজকীয়ভাবে সাজানো গোছানো বাড়িটা, ব্রিটিশ রাজবাড়ির মতন। হ্যালো, এনি ওয়ান দেয়ার? আই এম ডক্টর এমিলি আহমদ। সামটাইম এগো ইউ হেড কল মি টু সি দ্য পেশেন্ট। হ্যালো। আশেপাশে ঘুরতে ঘুরতে ডাকছে। হঠাৎ দেওয়ালে একজনের পোর্ট্রেট দেখে থমকে যায় এমিলি। ব্ল্যাক শার্ট উইথ অ্যাশ কালারের ব্লেজার, চুলগুলো ঝাঁকড়ার মতো ঘন, কপালে কয়েকটা চুল পড়ে আছে, নীলবর্ণের চোখ আর চেহারায় অ্যাটিটিউড ভাব। না, রে। Yes, you're in my pancake. এমিলির কানের কাছে মুখ নিয়ে রেন ফিসফিসিয়ে বলল। রেনের কণ্ঠ শুনে চমকে ফিরে তাকালো এমিলি। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে এমিলির মুখোমুখি দাঁড়িয়ে আছে রেন। এমিলি রেনের বুক বরাবর, কারণ এমিলি 5 ফিট 5 আর রেন 6 ফুট। রেনকে দেখে ভয়ে ভয়ে ঢোক গিলল এমিলি। 1 লাফে 6 হাত কদম দূরে সরে গেল এমিলি রেনের থেকে। তুমি এখানে? আমার পেশেন্ট কোথায়? রেন আশেপাশে খোঁজার অ্যাক্টিং করে না জানার ভান করে বলে, পেশেন্ট তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? কোথায়? এখানে তো শুধু তুমি আছো, আর কাউকে তো দেখা যাচ্ছে না। আমি তো পেশেন্ট এবেলি। এই যে এখানে, বুকের বাঁ পাশে হাত রেখে। এখানে অসুখ হচ্ছে আমার। অ্যাবেলি নামক অসুখ আক্রান্ত হয়ে পড়েছে আমি। এই অসুখ সারাতেই তো তোমাকে ডেকেছে। তার মানে তুমি কল করেছিলে সকালে? ইউ চিট! মিথ্যে কথা বলে আমাকে এখানে আনার মানে কি রেন? রেগে ফায়ার হয়ে রেনের দিকে তাকিয়ে। ওয়েল, তোমাকে সরাসরি বললে তো তুমি কখনোই আসতে রাজি হতে না, তাই এই অপশনটা ইউজ করেছি মাই লাভ। আমি থাকবো না এখানে, এক্ষুনি চলে যাব। এমিলি রেগে দরজার সামনে যেতেই দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এমিলি হাজার চেষ্টা করেও দরজা খুলতে পারছে না। রেন বাঁকা হেসে ঘুরে সোফায় বসে পড়ল। পায়ের ওপর পা তুলে সোফায় পিঠ ঠেকিয়ে আরামসে এমিলির দরজা খোলার ব্যর্থ চেষ্টা দেখছে ও। আমার অনুমতি ছাড়া এখানে আলো প্রবেশ করে না মাই লাভ। এটা তো দরজা। রেনের কথায় এমিলি ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো রেনের দিকে। তারপর কাঁদো কাঁদো ফেস নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ রেন, আমাকে যেতে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? প্লিজ লেট মি গো। আই প্রমিস আমি কাউকে কিছু বলবো না। ডোন্ট কিল মি। এমিলির ভয়ার্ত দৃষ্টি ওর কথাগুলো সোজা বুকে তীরের মতো গিয়ে বিঁধছে রেনের। এমিলি ভাবলো কি করে রেনের ওর ক্ষতি করতে চাইবে, ওকে মারতে চাইবে ভাবছে রেন। এমিলিকে বোঝানোর জন্য উঠে ওর দিকে এগিয়ে যেতেই এমিলি ভয়ে ভয়ে পিছিয়ে যায়। রেন এতে রেগে গিয়ে ঝড়ের গতিতে এমিলিকে দেওয়ালের সাথে আটকে দিল। তারপর রাগে গজগজ করতে করতে বলতে শুরু করলো, ভাবো কি করে তুমি এসব কথা? হ্যাঁ, ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমার কোনো ক্ষতির কথা ভাবতে রুহ কেঁপে ওঠে আমার। আর তুমি ভাবো আমি তোমার ক্ষতি করব, তোমাকে মেরে ফেলবো? এই এই তোমার বিশ্বাস, এই তোমার ভালোবাসা আমার প্রতি? কি অপরাধ আমার অ্যাবেলি, একবার বলবে প্লিজ? আমার শুধু একটাই অপরাধ, সেটা হচ্ছে আমি একজন ভ্যাম্পায়ার, তাই না? আরে আমি ভ্যাম্পায়ার, এটি কি আমার দোষ? ভ্যাম্পায়ারদের কি কাউকে ভালোবাসার অধিকার নেই? আমি তোমাকে 1000 বার নিষেধ করেছি আমার কাছে আসতে, কিন্তু তুমি শোনোনি। বারবার নিজের প্রতি আমাকে দুর্বল করেছ। যতই তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছে ততই তুমি আমার কাছে এসছো। আমার অনুভূতিগুলো আমি নিজের মাঝে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি প্রথম ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে এসেছিলে। কিন্তু এখন যখন আমার অস্তিত্ব জানতে পারলে, তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। ভালোবাসার জায়গায় ভয় বাসা বেঁধে নিল তোমার মনে।
ওয়াও ওয়াও, তোমার ভালোবাসার তারিফ না করে পারলাম না। আমার একটা খামের জন্য তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছ। বিকজ অফ দ্যাট আমি ভ্যাম্পায়ার, আমাকে নিজের থেকে আলাদা করে দিচ্ছ। ভ্যাম্পায়ার হওয়া কি আমার এতই বড় অপরাধ, যার শাস্তি তুমি আমাকে এইভাবে তিলে তিলে মেরে দিচ্ছ? টেল মি ড্যাম ইট। পাশের টেবিলে লাথি মারতেই টেবিল দ্বিখণ্ডিত হয়ে গেল। এমিলি ভয়ে চেঁচিয়ে উঠে তারপর বলে, ভ্যাম্পিয়ার হওয়া তোমার অপরাধ না রে। নিজের শক্তির ব্যবহার করে কারো হত্যা করা তোমার অপরাধ। একজন নির্দোষ মানুষকে মেরে ফেলা তোমার অপরাধ। এমিলির কথা শুনে রেইনের হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। অস্পষ্ট কণ্ঠে রেইন বলতে শুরু করলো, জ্যাক নির্দোষ ছিল না এমিলি। ও তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তোমাকে খারাপ নজরে দেখেছিল। হি ইজ ট্রাইং টু মলেস্ট ইউ। আমি ওকে ওর যোগ্য শাস্তি দিয়েছি, আর এতে আমার কোনো আফসোস নেই। চোয়াল শক্ত করে। ওকে শাস্তি দেওয়ার আর উপায় ছিল। মৃত্যু সব কিছু সমাধান না রেইন। রেইনের কাছে ভুলের একটাই শাস্তি, আর সেটা হচ্ছে মৃত্যু। এই জন্য তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি রেইন। আর যাই হোক, একজন হিংস্র প্রাণীর সাথে থাকা যায় না, ওকে ভালোবাসা যায় না। এমিলির কথা শুনে রেইনের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। এমিলি এই হাসির কারণ খুঁজে পাচ্ছে না। ও জানে এটা কোনো স্বাভাবিক হাসি না। রেইনের মস্তিষ্কে কিছু একটা ঘুরপাক খাচ্ছে, তাও ঠিকই আন্দাজ করতে পারছে। এর জন্য তোমাকে এখানে এনেছে। এখন থেকে সারা জীবন তুমি এই রেইনের কাছে বন্দী থাকবে। চাইলেও দূরে যেতে পারবে না, কারণ এখান থেকে বের হওয়ার শুধু একটাই রাস্তা, আর সেই রাস্তায় আমি দাঁড়িয়ে। এখন থেকে তুমি আমার কাছে বন্দী, আমার ফার্স্ট লাভে বন্দী। রেনের কথায় মুখ হা হয়ে যায় এমিলির। এই জন্যই রেন সকালে প্ল্যান করে ওকে ফোন করেছে আর এখানে আসতে বলেছে। ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হচ্ছে এমিলির কাছে। এমিলিকে এইভাবে অবাক হতে দেখে রেন নিজের ডান হাত তুলে এমিলির গালে স্লাইড করতে করতে বলে, এখন থেকে আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলবে তুমি। এখান থেকে পালানোর চেষ্টা করবে না ভুলেও, তাহলে শাস্তি কি হবে তুমি কল্পনা করতে পারবে না। অনন্ত ভ্যাম্পায়ার করো, এর জন্য শাস্তি হিসেবে এই ভ্যাম্পায়ার তোমার শরীরের রক্ত শুষে নেবে। রেনের কথায় এমিলির শরীরে কাঁটা দিয়ে দেয়। ভয়ে ঘামতে শুরু করে ও। রেন এটাই চেয়েছিল। রেন মুচকি এসে এমিলির ঘাড়ে মুখ গুজে নাক দিয়ে স্লাইড করতে করতে বলে, তোমার ব্লাডের স্মেলটা জোশ এমিলি। আচ্ছা, তোমার ব্লাড কি চিনির মতো সুইট নাকি লবণের মতো সল্টে? যদি একটু টেস্ট করি মন্দ হবে না। রেনের কথায় এমিলির চোখ বড় বড় হয়ে যায়। এক ঝটকায় ও দূরে সরে যায় রেনের থেকে। তারপর নিজের ঘাড় ঘষতে ঘষতে বলে, আমি পালানোর চেষ্টা করব না, প্রমিস। কোথাও যাব না, প্লিজ কিছু করো না রেন। আর আমার ব্লাড তো পানসা, সেজন্য মশাও খেতে চায় না। শুধু শুধু টেস্ট করে নিজের মুখের স্বাদ নষ্ট করো না। রেন এমিলির কোমর জড়িয়ে ওকে কাছে টেনে নিয়ে ওর চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, উপরে গিয়ে চেঞ্জ করে নাও, ভেজে গিয়েছ, ঠান্ডা লেগে যাবে। আর আমি কখন কি টেস্ট করব সেটা না হয় পরে বলবো। এমিলি ভয়ে রেনকে ধাক্কা দিয়ে সরিয়ে ওপরে দৌড় দেয়। এমিলির যাওয়ার দিকে তাকিয়ে রেন হাসতে হাসতে বলে, উপরে গিয়ে লেফট সাইডের রুমটা তোমার, মাই প্যানকেক স্পেশালি তোমার জন্য রেডি করিয়েছে। এমিলি ওপরে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এতক্ষণ যেন বাঘের থাবায় ছিল, এখন সেখান থেকে মুক্তি পেয়েছে। এমিলি যেই হসপিটালে জব করে রেন সেই হসপিটালে চিফ ডক্টর। রেনের আন্ডারে এমিলিকে কাজ দেওয়া হয়েছিল। প্রথম দেখাতেই রেনকে ভালোবেসে ফেলে এমিলি, কিন্তু রেন সবসময় কিছু না বোঝার ভান করে থাকতো। একটা দূরত্ব বজায় রাখতো ও এমিলির থেকে, কিন্তু এমিলি হার মানেনি। নিজের ভালোবাসা দিয়ে জিতে নিয়েছিল ও রেনকে। রেনের রক্তে মিশে গিয়েছে এমিলি। পাগলের মতো ভালোবাসে রেন এমিলিকে। সব কিছু ভালো যাচ্ছিল ওদের ভালোবাসা, দুনিয়াতে অনেক সুখী ছিল ওরা। কিন্তু রেন সবসময় কিছু একটা ভাবতো। এমিলিকে হারানোর ভয় সর্বদা ওকে গ্রাস করত। এটার কারণ বুঝতে পারত না এমিলি। রেনকে জিজ্ঞেস করলে ও একটা কথাই বলতো, কখনো দূরে সরে যেও না এমিলি, বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। জবাবে এমিলি একটাই উত্তর দিত, নিঃশ্বাস নেওয়া ছাড়তে পারি, কিন্তু তোমাকে না রেন। এরই মাঝে একটা পার্টিতে জ্যাক নামের একটা ছেলে এমিলির সাথে বেয়াদবি করে, এমিলিকে মলেস্ট করার চেষ্টা করে। সেদিন রেইনের ভয়ঙ্কর রূপ সামনে আসে এমিলির। রেইনের ভ্যাম্পায়ার রূপ সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল ওর। জ্যাককে নির্দয়ভাবে শেষ করে দিয়েছিল রেইন। সেদিনের পর থেকে রেইনের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় এমিলি। বাড়ি থেকে বের হয় না ও, হসপিটালেও যায় না। রেইনের ফোন মেসেজ কিছু রিপ্লাই করে না। রেইন তো পাগল প্রায় এমিলির কাছে, তাই আজকে এই প্ল্যান করে এমিলিকে এখানে আনিয়েছে ও। এক দীর্ঘ নিঃশ্বাস নিল রেন। ভালোবাসা জিনিসটা অনাকাঙ্ক্ষিত।
যখন এটা থেকে দূরে থাকতে চায় তখন আরও বেশি করে কারো মায়া আটকে ফেলে। আর যখন ভালোবাসার জিনিসটা রক্তে মিশে যায় তখন মায়া কাটিয়ে কোথাও উধাও হয়ে যায়। আর যাই হোক, তোমাকে হারানো আমার পক্ষে সম্ভব নয় বলে ভালোবাসা দিয়ে না হোক, ফার্স্ট লাভ দিয়েই তোমাকে নিজের কাছে আটকে রাখবো আমি। কিছু সময় পর রেইন ট্রে করে এমিলির জন্য খাবার নিয়ে ওর রুমে আসে। রুমের দরজা খুলে মুখ ভরা হাসি নিয়ে ডাক দেয় ও এমিলিকে। প্যানকেক, প্যানকেক। বিশাল রুম, জয়েন্ট বারান্দা, ওয়াশরুম আর ড্রেস চেঞ্জিং রুম আলাদা। রুমে এমিলি সারা শব্দ পাওয়া যাচ্ছে না। রেন খাবারের ট্রেটা টেবিলে রেখে ওয়াশরুমের দরজায় টোকা দেয়, কিন্তু দরজা খুলে যায়। রেন ভিতরে উঁকি দিয়ে দেখে এমিলি নেই। একইভাবে বারান্দা আর ট্রায়াল রুম চেক করলো রেন, কিন্তু এমিলি কোথাও নেই। রেনের মুখ শক্ত হয়ে গেছে রাগে। হাত দুটো শক্ত করে মুঠো করে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করে ও। এটা তুমি ঠিক করলে না এমিলি। তুমি হয়তো জানো না, কিন্তু এটা আমার রাজত্ব। আর আমার রাজত্ব থেকে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। তুমি চাইলেও আমার কাছ থেকে পালাতে পারবে না। ঘুরে ফিরে তোমাকে রেনের কাছে আসতে হবে। বাড়ির পেছনের দরজা দিয়ে লুকিয়ে বেরিয়ে এসেছে এমিলি। একটা গভীর নিঃশ্বাস ছেড়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলতে শুরু করলো ও। এসেছিল আমাকে আটকাতে। হ্যাঁ, এমিলি একটা মুক্ত পাখি, ওকে কেউ আটকাতে পারবে না। কথাটা বলে সামনে তাকাতেই এমিলির মুখের হাসি গায়েব হয়ে গেল। এটা কোথায় এসে পড়েছে ও? সামনে যতদূর চোখ যায় শুধু কালো গোলাপের বাগান। বাগানের শেষ সীমান্ত দেখা যাচ্ছে না, শুধু দুই সাইড দেওয়াল দিয়ে আবৃত দেখা যাচ্ছে। এটা কোন জায়গা? এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে এমিলি। ফুলগুলোর ওপর বিভিন্ন রঙের প্রজাপতি ওড়াউড়ি করছে, আর কালো গোলাপের গন্ধে পুরো বাগান ভরে আছে। এমিলি এক সাইডে হাঁটু ভাঁজ করে বসে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। একটা ফুলের ওপর প্রজাপতি বসেছিল। এমিলি সেটাকে ধরতে সেটা উড়ে গেল। এমিলি দাঁড়িয়ে প্রজাপতিটার পেছনে দৌড় দেয়। হঠাৎ কিছু একটাই হোঁচট খেয়ে পড়ে যেতে নেয় ও। সাথে সাথে কেউ এমিলির কোমর জড়িয়ে ধরে। এমিলি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। হঠাৎ কারো চিরচেনা কণ্ঠ শুনে চোখ খুলল ও। ধীরে সুস্থে প্যানকেক, এইসব তোমারই, তাই ফুরসত নিয়ে সব ঘুরে দেখে নিও। কিন্তু এইভাবে দৌড়দৌড়ি করো না। দেখো, এখন যদি আমি সময় মতো না আসতাম, তুমি পড়ে গিয়ে ব্যথা পেতে, আর তোমার ব্যথায় সবচেয়ে বেশি কষ্ট পেতাম আমি। এমিলি অবাক চোখে দেখছে রেনকে। ও ভেবেছিল রেন হয়তো ওকে বকা দেবে, রাগ দেখাবে, কিন্তু সবসময়ের মতো রেন আজও ওর সাথে নর্মাল আর সফট বিহেভ করছে। এমিলিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রেন এমিলিকে সোজা করে দাঁড় করিয়ে ওর কপালের চুলগুলো সরিয়ে বলতে শুরু করে। পালানোর চেষ্টা বৃথা গেল, তাই না? এমিলির এভাবে রাগ উঠে গেল। এমিলির এবার রাগ উঠে গেল। রেনকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর বলতে শুরু করলো। কোথায় আটকে রেখেছো আমাকে? এটা আমার রাজত্ব, রেনের রাজত্ব এমিলি। দু হাত জড়িয়ে জোরে করে বলল। মানে? এটা ড্যাভিন প্যালেসের ব্যাকইয়ার্ড। এখান থেকে যত দ্রুত চোখ যায় সব রেইন ড্যাভিনের রাজত্ব। এই ফুলগুলো আমার সবচেয়ে প্রিয়, তাই প্যালেসের প্রতিটি কোণায় আমি এদের বাগান করেছি। They're so pretty, right? আমি জানি তুমি ভাবোনি পেছনে দরজা দিয়ে পালাতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়বে। এমিলি একটু সামনের দিকে পা বাড়াতেই ব্যথায় কুকিয়ে ওঠে। পা ধরে বসে পড়ে ও। রেইন হন্তদন্ত করে এমিলিকে ধরল। আর ইউ ওকে এমিলি? কোথায় লাগছে দেখি? রেন অস্থির হয়ে পড়েছে এমিলির জন্য। এমিলির পা ছিলে গেছে হোঁচট খেয়ে। এমিলি ব্যথায় কান্না করছে। রেন এমিলিকে কোলে তুলে সোজা প্যালেসের ভেতরে প্রবেশ করলো। এমিলিকে রুমে এনে ওর বেডে বসিয়ে বেরিয়ে আসে রেন। এমিলি বুঝতে পারছে না রেন কি করতে চাইছে। কিছুক্ষণের মধ্যেই রেন হাতে একটা পিতলের বোল নিয়ে আসলো। বোলটাতে পানি ভরে এনেছে ও। বোতলটা বেডের পাশে রেখে এমিলির পা চুবিয়ে দেয় পানিতে। এমিলি শুধু অবাক চোখে দেখছে রেনের কাজ। ছুলে যাওয়া জায়গাটাতে পানি দিয়ে নিজের হাত পরিষ্কার করতেই ঘা গায়েব হয়ে গেল। এমিলি শুধু হাঁ হয়ে দেখছে। রেন সযত্নে এমিলির পা পানি থেকে তুলে তোয়ালে দিয়ে মুছে দিল। দেখো তো প্যানকেক, এখন ব্যথা আছে নাকি? এমিলি নিজের পা নাড়িয়ে দেখলো ব্যথা গায়েব। ও অবাক দৃষ্টিতে তাকালো রেনের দিকে। রেন উঠে টেবিল থেকে খাবার ট্রে নিয়ে এমিলির পাশে রেখে বলল। খাবারটা ফিনিশ করে একটু রেস্ট নাও, ভালো লাগবে। এমিলির কপালে ঠোঁট ছুঁয়ে রেন আর কিছু না বলেই বেরিয়ে যায় রুম থেকে। এমিলি রেনের যাওয়ার দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এমিলি উঠে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাস খুলে দিল। 1 বছর আগে এই বৃষ্টির মধ্যেই দেখা হয়েছিল রেনের সাথে। সেই দিনটির কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। বাগানের এক কোণে বেঞ্চের ওপর চুপটি করে বসে আছে রেন। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে ও। চুল ও চোখের পাপটি বেয়ে
পানি গড়িয়ে পড়ছে মুখে। ও নিজে এখানে থাকলেও ওর মনটা এই বছর আগের জায়গায় আটকে আছে। ঘুরে আসি 1 বছর আগের ঘটনা থেকে। বাংলাদেশ থেকে স্কলারশিপে লন্ডনের ভার্সিটিতে ভর্তি হয়েছে এমিলি। প্রায় 3 বছর খুব মনোযোগ সহ নিজের পড়ালেখায় ফোকাস করেছে ও। গতকাল ক্লাস টিচার জানিয়ে দিয়েছেন যারা এই বছর টপ করেছে তাদের লন্ডনের বেস্ট হসপিটালে জব হয়েছে। এই 1 বছর তাদের নিজেদের সিনিয়র ডক্টরের আন্ডারে কাজ করতে হবে, তারপর তাদের সার্টিফিকেট দেওয়া হবে। এক কথায় বলতে গেলে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে ওদের। 3জন স্টুডেন্ট বাছাই করা হয়েছে যারা টপ করেছে, তাদের মধ্যে 3জনের মধ্যে এমিলিও আছে। আজকে এমিলির স্কলার হসপিটালের প্রথম দিন। সকাল থেকে বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। ক্যাব ভাড়া করে বেরিয়ে পড়ল এমিলি হসপিটালের উদ্দেশ্যে। অর্ধেক পথ যেতেই ক্যাব থেমে গেল। এনিথিং রং? ম্যাম, ক্যাবের টায়ার পাংচার হয়ে গিয়েছে আর এক্সট্রা টায়ারও নেই। মেকানিককে কল করে আসতে বলতে হবে, কিন্তু একটু লেট হবে। আচ্ছা, সমস্যা নেই, হসপিটাল সামনে, বাকিটা পথ আমি হেঁটে যেতে পারবো। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এমিলি জানালার বাইরে তাকিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির ঘ্রাণ নিয়ে মিষ্টি হেসে বলল, আই লাভ ইউ রেন। বৃষ্টি খুব পছন্দ আমার, তাই সমস্যা হবে না। এমিলি ভাড়া দিয়ে ওর ওয়াটার কালার ছাতাটা খুলে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা ফাঁকা, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি আসছে আর যাচ্ছে। চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে এগোচ্ছে এমিলি। হঠাৎ ওর চোখ আটকে যায় রাস্তার ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা একটা মানুষের ওপর। এক অদ্ভুত টানে থেমে যায় এমিলির কদম। একটা লোক লং হুডি পরে রাস্তার ঠিক মাঝে মাঝে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো ভিজে নুয়ে পড়ছে কপালে। দেখতেই বোঝা যাচ্ছে সে হয়তো বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করছে চোখ বন্ধ করে। বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না এমিলি। কোনো এক ঘোরের মধ্যেই এমিলি তার দিকে পা বাড়ায়। বৃষ্টির বেগে ছাতাটাও নড়ে চড়ে যাচ্ছে বারবার। এমিলি ঘোরের মধ্যেই হাঁটছে সে অজানা লোকের দিকে। লোকটির নজরে এতক্ষণে এমিলির ওপর পড়ল। সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে এমিলির দিকে। তার হাত নেমে যায় নিচের দিকে। এমিলি যতই এগোচ্ছে ওর হার্টবিট ততই বেড়ে যাচ্ছে। হঠাৎ এমিলির চোখে কিছু একটা লাইট পড়ে পাশে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় ওর। একটা বাস খুব স্পিডে তার দিকে এগিয়ে আসছে। এমিলি বুঝে ওঠার আগে বাসটা ওর প্রায় ছুঁচি অবস্থায় চলে আসে। এমিলি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই বুঝে ওর নিঃশ্বাস শেষ হয়ে যাবে আজ। কিছুক্ষণ যাওয়ার পরেও কোনো কিছুর অনুভব না পেয়ে চোখ মিটিমিটি করে খুলে ফেলল এমিলি। ওর কাছাকাছি কেউ দাঁড়িয়ে আছে, নীলবর্ণ চোখে অদ্ভুত চাহনি। চুল বেয়ে পানি এসে চোখের পাপড়ি বেয়ে গালে পড়ছে, কিন্তু তাও তার পলক পড়ছে না এমিলির থেকে। লোকটিকে অদ্ভুত সুন্দর লাগছে ওর কাছে। যেমনটা ও ফেয়ারি টেইলের প্রিন্সদের ভাবতো ঠিক তেমন। কিন্তু এমন অদ্ভুত সুন্দর মানুষ বাস্তবে হয় না, আর হলেও তাদের অস্তিত্ব ভিন্ন থাকে। একটা সাধারণ মানুষের মতো একদমই না লোকটি, কারণ একদম নীলচে বর্ণের চোখ, গোলাপি ঠোঁট, নেশাক্ত চাহনি সাধারণ কারো হতেই পারে না। আকাশ কুসুম ভাবনার মাঝেই হঠাৎ কিছু একটা চোখে পড়লো এমিলির। এমিলির চোখ ডোলে সামনে তাকাতে দেখলো লোকটি নেই। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে এমিলি, তাও তাকে পাচ্ছে না। রাস্তার মাঝে চোখ যায় এমিলির। লোকটির পকেটে হাত দিয়ে দ্রুতগতিতে চলে যাচ্ছে। এমিলি ডাক দিতে গিয়েও পারল না, কারণ এতক্ষণে লোকটি একটা কালো রঙের গাড়িতে উঠে যায় আর গাড়ির সামনের দিকে চলে যায়। বৃষ্টি থেমে গিয়েছে এতক্ষণে, কিন্তু এমিলির মস্তিষ্ক এখনো ব্ল্যাঙ্ক হয়ে আছে। কিভাবে কি হলো ও কিছুই বুঝে উঠতে পারছে না। রাস্তার পাশেই ওর ছাতাটা পড়েছিল। এমিলি সেটা তুলে বন্ধ করে ফেলে। কে ছিল লোকটা? হঠাৎ ওর হসপিটালের কথা মনে পড়ে যায়। ওহ নো, লেট হয়ে গিয়েছে, আমি তো ভুলেই গিয়েছিলাম, শিট। এমিলি এক প্রকার দৌড়ে হসপিটালে পৌঁছায়। ও পুরো ভিজে গিয়েছে, তাও সেদিকে লক্ষ্য না করে ভেতরে প্রবেশ করে ও। এমিলি ভেতরে প্রবেশ করতেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি, আমি দেখিনি। ইটস ওকে, রিল্যাক্স। আরে তুমি তো পুরো ভিজে গিয়েছো। হ্যাঁ, আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল তাই। ও হাই, আমি জিসা। হাত বাড়িয়ে দিয়ে, এমিলি। তুমি বাঙালি? হ্যাঁ। তোমাকে দেখে বোঝাই যায় না। তুমি নিউ স্টুডেন্ট তাই না? ইয়া। ওয়াও, আমিও। ক্লাস টাইম হয়ে গিয়েছে, চলো, না হলে দেখা যাবে প্রথম ক্লাসেই লেট। জিসা আর এমিলি ক্লাসে চলে আসে। বেশ ভালো বন্ধুত্ব জমে গেছে জিসার সাথে এমিলির। ক্লাসে বসে আছে জিসা আর এমিলি। মোট 15 জন স্টুডেন্ট যাদের ট্রেনিং করা হবে। সবাইকে আলাদা আলাদা ডক্টরের আন্ডারে কাজ দেওয়া হবে। ক্লাসের সিনিয়র ডক্টর সিডন প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে যায়। Good morning, everyone. গুড মর্নিং স্যার।
আজকে সবার প্রথম দিন আমাদের হসপিটালে আশা করব সবাই হসপিটালের রুলসগুলো জেনে নিয়েছেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। শিওর স্যার। সবাইকে আমি তাদের ট্রেনার অর্থাৎ সিনিয়র ডক্টরের নাম এবং তাদের কেবিন নাম্বার রুম নাম্বার বলে দিচ্ছি। আপনারা তাদের আন্ডারে থেকে কাজ শুরু করবেন। সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে আছে সিডনের দিকে। সবাইকে এক এক করে নাম বলে দিচ্ছে সিডন। এবার এমিলির নাম আসলো। এমিলি আহমদ, হিয়ার আই এম স্যার। তুমি সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছো সব স্টুডেন্টসদের মধ্যে। ভেরি ইমপ্রেসিভ। তোমাকে আমাদের হসপিটালের সবচেয়ে যোগ্য এবং কাবিল ডক্টর আন্ডারে দিচ্ছি আমি। তোমার ট্রেনার হচ্ছে রেইন ডেভিন। রেন ড্যাভিন নামটা শুনেই এমিলির অদ্ভুত একটা ফিলিংস হলো। রেন আবার কেমন নাম? ভাবছে এমিলি। সিডন চলে যেতেই এমিলি খেয়াল করলো কয়েকটা মেয়ে রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। এমিলি বিষয়টা নিয়ে মাথা না ঘামিয়ে জিসাকে নিয়ে বেরিয়ে বলল, তুই আসলেই অনেক লাকি, ফ্যামিলি যে তোকে রেইন ড্যাভিন ট্রেন্ড করবে। এখানে লাকির কি আছে? আরে বুদ্ধু, তুই বুঝতে পারিসনি ওই মেয়েগুলো কেন এমনভাবেই তোর দিকে তাকাচ্ছিল? না, কেন? কারণ একটাই, রেইন ড্যাভিন। তুই জানিস রেইন ড্যাভিন পুরো হসপিটাল এর ক্রাশ। কিন্তু আজও কেউ রেইন ড্যাভিনের কাছেও ঘেঁষতেই পারেনি। অনেক রুড আর অহংকারী টাইপ নাকি উনি। তুই এত কিছু কিভাবে জানলি? আরে হাসপাতালে আসার আগেই আমি সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি। এমিলি আর জিসা কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ ওদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। তো তুমি ওই বাঙালি মেয়ে যাকে বস আমার রেইনের আন্ডারে দিয়েছে? এমিলি মেয়েটাকে ওপর থেকে নিচ অব্দি দেখে নিল। শর্ট একটা ফ্রক, হাই হিল পরনে, মডেলদের মতন দেখতে মেয়েটা। কিন্তু মেয়েটির কথার আগামাতা কিছুই বুঝতে পারছে না এমিলি। এটা ডিয়ানা, হাসপাতালের সিনিয়র ডাক্তারদের মধ্যে একজন। ইনি নাকি রেইন বলতে পাগল, কিন্তু রেইন ড্যাভিন ইনাকে পাত্তাও দেয় না। হেসে এমিলির কানের কাছে মুখ নিয়ে বলল, লুক ইউ চিপ গার্ল, আমার রেইনের থেকে যথাসম্ভব দূরত্ব বজিয়ে রাখবে, ওকে? ওর কাছে ঘেঁষার চেষ্টাও করবে না, কজ ও শুধু আমার ডিয়ানার। ডিড ইউ গেট দ্যাট? এমিলি কিছু বলতে যাবে তার আগে গাড়ির শব্দ হয়। ডিয়ানা দ্রুত নিজের ব্যাগ থেকে আয়না বের করে চুল ঠিক করে নেয় আর দেখে নেয় ওকে খারাপ দেখাচ্ছে কিনা। জিসা আর এমিলি মুখ টিপে হাসছে ওর কাছে। দরজার দিক চোখ যেতেই এমিলির চোখ ছানা বড়া হয়ে যায়। সকালে যে লোকটিকে দেখেছিল এটা তো সেই লোকই, কিন্তু তখন আর এখনের পোশাকে কতটা ভিন্নতা রয়েছে। তখন কালো রঙের লং হুডির কোট পরা ছিল, আর এখন ব্ল্যাক শার্ট, আর তার উপর চকলেট ব্লেজার, হাতে অ্যাপ্রন ঝুলানো, চেহারায় অ্যাটিটিউড, পুরাই ডাক্তার লুক। রেনকে দেখে ডিয়ানা ওর কাছে ছুটে যায়। গুড মর্নিং রেইন। রেন ডিয়ানার দিকে তাকিয়ে বিরক্তিকর ভাব নিয়ে সামনে এগিয়ে আসতেই এমিলিকে দেখে থমকে যায়। এমিলি ওর দিকেই তাকিয়ে আছে। রেন আচমকা এমিলির সামনে সে নিজের হাতের অ্যাপ্রনটা এমিলির গায়ে জড়িয়ে দিয়ে বলল, মাঝে মধ্যে অন্যের দিকে তাকিয়ে না থেকে ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখে নিতে হয়। রেন আর কিছু না বলেই হেঁটে চলে যায় ভেতরে। ডিয়ানা এমিলির দিকে তাকিয়ে রাগি ফেস করে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। এমিলি রেনের কথার অর্থ বোঝার জন্য নিজের দিকে তাকালো। শরীর ভিজে যাওয়ার কারণে ওর জামা পুরো শরীরে লেপ্টে আছে। এমিলির সাথে সাথে অ্যাপ্রনটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। এতক্ষণ বুঝতে পারেনি, কিন্তু এখন ওর নিজের প্রতি লজ্জা লাগছে। জিসার হাসির আওয়াজ কানে আসতেই এমিলি চোখ কুঁচকে ওর দিকেই তাকালো। হাসছিস কেন স্টুপিডের মতো? আরে ইয়ার, তুইও ডিয়ানার ফেস দেখেছিলি? ও মাই গড, দেখার লাইক ছিল। ওকে তো রেইন ড্যাভিন পাত্তাই দিল না, আর তোকে নিজের অ্যাপ্রন দিয়ে দিল। মেবি সামথিং সামথিং। তুই বেশি ভাবছিস। পিয়ন এসে ওদের সামনে দাঁড়ায়। মিস্টার ডেভিন আপনাকে ওনার কেবিনে যেতে বলেছে। ওকে। জিসাকে বলে এমিলি রেনের কেবিনে চলে যায়। বাইরে দাঁড়িয়ে নিজের ভয় দূর করে নক করলো এমিলি। মে আই কাম ইন প্লিজ? কাম। এমিলি ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। রেন নিজের চেয়ারে বসে কিছু ফাইল ঘাঁটছে। মিস এমিলি আহমদ, রাইট? ফাইলের দিকে তাকিয়ে, জি জি জি। আজকে থেকে আপনি আমার আন্ডারে কাজ করবেন, তাই আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিই। কাজের প্রতি অনীহা আর ইনডিসিপ্লিন আমি সহ্য করব না। আমার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি। রেন নিচে তাকিয়েই কাজ করছে আর এমিলি দাঁড়িয়ে আছে। ওর মাথায় শুধু সকালের ঘটনায় বাড়ি খাচ্ছে। রেনকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না ও। একটু সাহস জোগাড় করে এমিলি বলেই ফেলে, আপনি সকালে হাইওয়েতে ছিলেন, তাই না মিস্টার ডেভিন? আপনাকে থ্যাঙ্কস বলার ছিল আমার। এমিলির কথা শুনে রেন ওর চেয়ার থেকে উঠে বলতে শুরু করে, পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আমি সবসময় আলাদা রাখি, তাই বাইরে যা হবে তার কথা হসপিটালে না তুললে আমি খুশি হব। নাও ফলো মি। বলেই হাঁটা ধরল।
এমিলি চোখ বড় বড় করে তাকিয়ে আছে রেনের যাওয়ার দিকে। রাগ লাগছে ওর। ফলো মি, ঠেকা পড়ছে আমার। রেন বাইরে থেকে চেঁচিয়ে বলে। অবশ্যই একটা ঠেকা পড়েছে মিস আহমদ। এমিলি ভয় পেয়ে যায়। এত দূর থেকে শুনলো কিভাবে? রেন আবারও চেঁচিয়ে উঠল বাইরে থেকে। আমাদের লেট হচ্ছে, আপনি আসবেন নাকি আমি একাই যাব? এই না না, আমি আসতেছি মিস্টার ডাবিন, ওয়েট। এমিলি রেনের পেছনে দৌড় দিল। রেন এমিলিকে নিয়ে হাসপাতালের মর্গ রুমে নিয়ে আসলো। মর্গে অনেকগুলো লাশ আর সবগুলোর পায়ের আঙুলের কাগজ দিয়ে নাম্বার দেওয়া। আমি চেক করে বলবো আর তুমি লিখবে। ফাইল এগিয়ে দিয়ে এমিলি মাথা নাড়িয়ে ফাইলটা নিয়ে কলম বের করলো। রেন একটা পোস্টমর্টম করা লাশের সামনে গিয়ে ওটার ডাইজিএস চেক করছে আর এমিলিকে পয়েন্ট বাই পয়েন্ট বলছে কিভাবে ডেথ হয়েছে। এমিলি মনোযোগ সহকারে রেনের কথা শুনছে আর নোট করছে। হঠাৎ রেন কিছু একটা অনুভব করে চমকে যায়। মর্গের একদম কর্নার সাইড থেকে স্মেল পাচ্ছে ও। ঘাড়ের রক ফুলে উঠছে রেনের। এক কদম পিছিয়ে এমিলির হাত শক্ত করে ধরে ওকে টেনে হাঁটা ধরে। রেনের কাজে হকচকিয়ে যায় এমিলি। মিস্টার ডাবিন, কি হলো? নোট তো আরো বাকি আছে। আজকের জন্য এনাফ হয়েছে, চলো এখান থেকে। এমিলির হাত ধরে বেরিয়ে রেন মর্গ থেকে বেরিয়ে মর্গের দরজা বন্ধ করে দিল। আজকে এই রুমের আশেপাশেও আসবে না, যাও আমার কেবিনে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু আই সেইড গো। রেনের ধমক শুনে কেঁপে উঠল এমিলি। মুখটা মলিন করে মুখ ফুলিয়ে রেগে চলে গেল ও। এমিলি চলে যেতেই রেন চিন্তিত চোখে মর্গের দরজার দিকে তাকিয়ে দ্রুত চলে যায়। রেন আর এমিলি বের হয়ে দরজা বন্ধ করে দিতেই মর্গের ভেতরটা অন্ধকার হয়ে যায়। সেই কোনার সাইড থেকে একটা লোক বেরিয়ে আসে। তারপর লোকটা লাশের ওপর উঠে বসে। লোকটার শরীর কুচকুচে কালো রঙের আর চোখ রক্তিম লাল। বড় বড় ধারালো দাঁত বেরিয়ে আসে লোকটা লাশটার ওপর থেকে কাপড় সরিয়ে দিয়ে হিংস্র পশুর মতো লাশটার শরীর থেকে রক্ত শুষে নিতে শুরু করে। সিডনের কেবিনে চিন্তিত হয়ে প্রবেশ করলো রেন। কিছু হয়েছে রেইন? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চেয়ার থেকে উঠে অ্যামাজনের ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার? তাও হাসপাতালে? ইয়েস, আমি ফিল করেছি মর্গে কোনো ভ্যাম্পায়ার প্রবেশ করেছে। কিন্তু ভ্যাম্পায়ার মর্গে কি করছে? হয়তো নিচের তৃষ্ণা মেটাচ্ছে। ওটা কোনো সাধারণ ভ্যাম্পায়ার না, হিংস্র ভ্যাম্পায়ার, অ্যামাজনের ব্ল্যাক ভ্যাম্পায়ার। আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি ওকে আটকে রেখে এসছি। দাঁড়াও, আমি সিলভার নাইফটা বের করছি। জি। এমিলি রেনের কেবিনে বসে আছে, ফাইলটা দেখছে আর রেনকে বকছে মনে মনে। ফাইলে কিছু মিস্টেক করেছে ও। এমিলি ওয়ার্ক কিন্তু ঠিক করার জন্য কলম বের করতে নিলেই দেখে কলম নেই। কলমটা কোথায় গেল? হঠাৎ ওর খেয়াল হয় কলমটাও মর্গে ফেলে এসেছে। সব রেন ডেবিল। উফ রে, রেন ডাবিনের জন্য হয়েছে। এমনভাবে টেনে এনেছে যে কলমটাই পড়ে গিয়েছে। এখন আবার ওখানে গিয়ে কলমটা খুঁজতে হবে। এমিলির মুখে বিরক্তিকর ভাব নিয়ে মর্গের দিকে পা বাড়ায়। মর্গের সামনে আসতেই কিছু একটা আওয়াজ শুনতে পায় ও। এমিলির দরজায় কান দিয়ে আওয়াজটা বোঝার চেষ্টা করে। একটা হিংস্র আওয়াজ আসছে ভেতর থেকে। এমিলি দরজা খুলে ভেতরে ঢুকে যায়। আশেপাশে তাকিয়ে আওয়াজটার অস্তিত্ব খুঁজছেও। সেই কালো বর্ণ আর রক্তিম চোখের লোকটা এমিলির পেছনে এসে দাঁড়ায়। এমিলি নিজের পেছনে কিছুর আভাস পাচ্ছে। হঠাৎ ভয়ে গলা শুকিয়ে গেল ওর। ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ফিরল এমিলি। পেছনে ফিরে ভয়ঙ্কর লোকটিকে দেখেই চিৎকার করে পড়ে যায় এমিলি। এমিলি ভয়ে ভয়ে পিছাচ্ছে আর ভয়ঙ্কর লোকটি এগোচ্ছে ওর দিকে। হেল্প, কেউ আছে? প্লিজ হেল্প। কান্না করতে করতে পিছাতে এমিলির কণ্ঠ কানে আসতেই ঘাবড়ে পেছনে ফিরল রেন। আর কিছু না ভেবেই ঝড়ের বেগে ছুটে চলল সে। ভয়ঙ্কর লোকটি এমিলির ওপর ঝাঁপ দিতে নিলেই এমিলির 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। হঠাৎ কেউ ঝড়ের বেগে এসে লোকটিকে লাথি দিয়ে দূরে ছিটকে ফেলল। লোকটি মাথা তুলে রেনকে দেখে হাওয়ার বেগে বেরিয়ে গেল। রেন তাড়াতাড়ি এমিলির পাশে বসলো। এমিলি, কিছু হয়নি, তুমি ঠিক আছো? এমিলি তাও চোখে হাত দিয়ে কান্না করছে। রেন এমিলিকে জড়িয়ে ধরে ওর ভয় দূর করার চেষ্টা করতে করতে বলে, লুক অ্যাট মি এমিলি, ইটস রেইন, সব ঠিক আছে, চোখ খুলো। রেনের নাম শুনতেই এমিলি চোখ থেকে হাত সরিয়ে তাকায়। রেনকে দেখে ওর বুকে মুখ গুজে কান্না শুরু করে দেয় এমিলি। এমিলি ভয়ে এখনো কাঁপছে, তাই রেন ভালো করেই বুঝতে পারছে। এখানে এখানে একটা ভয়ঙ্কর লোক ছিল রেন। ও মেরে ফেলবে আমায়। প্লিজ সেভ মি। কেউ ছিল না ওটা, জাস্ট তোমার মনের ভ্রম ছিল, আর কিছু না। না না, ভ্রম না, সত্যি ছিল। আমি দেখেছি, বিলিভ মি। জাস্ট শাট আপ। তোমাকে আমি বলেছিলাম না এই রুমের আশেপাশে না আসতে? তুই শুনেছ আমার কথা? রেনের ধমক শুনে এমিলি জোরে জোরে ফুপিয়ে কেঁদে ওঠে। আম সরি, আর কখনো এমন ভুল হবে না রেন।
রেন এমিলির কান্না সহ্য করতে না পেরে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। তারপর সফট ভয়েসে বলতে শুরু করে, আমি আছি এমিলি, কিচ্ছু হতে দেব না তোমার, ট্রাস্ট মি। এখন কান্না অফ করো তোমার। এমিলি রেনের কথা শুনে হেঁচকি তুলতে তুলতে ওর চোখের দিকে তাকায়। রেনের চোখে এক অদ্ভুত মায়া দেখছে ও। চলো ওঠো এখন। এমিলির চোখ মুছে দিয়ে রেন উঠে এমিলির দিকে হাত বাড়িয়ে দেয়। এমিলি রেনের হাত ধরে উঠতে নিলেই পায়ে ব্যথা অনুভব করে বসে পড়ে। আমার পা। কি হয়েছে পায়ে দেখি? রেন এমিলির পা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। পড়ে গিয়ে মুচকে গিয়েছে পা। রেন কতক্ষণ স্তব্ধ থেকে উঠে আচমকা এমিলিকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। আচমকা এমন হয় এমিলি ব্যালেন্স করতে রেনের গলা জড়িয়ে ধরে। চোখ বড় বড় করে মুখ হা করে তাকিয়ে আছে এমিলি রেনের দিকে। রেন নিজের মতো করে সামনের দিকে তাকিয়ে হাঁটছে। হাসপাতালের সবাই হা হয়ে তাকিয়ে আছে রেন এমিলির দিকে। ডিয়ানা টুলে বসে আয়নার সামনে লিপস্টিক লাগাচ্ছিল। এমিলি আর রেনকে দেখে ওর লিপস্টিক বাঁকা হয়ে গালে লেগে যায়। চোখ দুটো মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে ডিয়ানার। রেন এমিলিকে হলের সোফায় বসিয়ে পিয়নকে বলে, গিয়ে হিলিং স্প্রেটা নিয়ে এসো। পিয়ন গিয়ে স্প্রে এনে রেনের হাতে দিল। এমিলি আশেপাশে দেখছে ওর অনেক অকওয়ার্ড লাগছে সবার চাহনিতে। রেন এমিলির পা তুলে নিজের হাঁটুতে রাখলো। তারপর পায়ে স্প্রে করে হাত দিয়ে ডলে দিল। এমিলি ব্যথা অনুভব করে চোখ খিচে বন্ধ করে রেনের কলার চেপে ধরে আছে। স্প্রে করা শেষ হতেই রেন উঠে দাঁড়ায়। তারপর সবার উদ্দেশ্য করে বলে, এখানে কোনো ফিল্মের শুটিং চলছে না যে সবাই নিজের কাজ ফেলে এখানে জড় হয়ে আছে। রেনের ধমকের সাথে সাথে সবাই সুরসুর করে যার যার গন্তব্যে চলে গেল। ডিয়ানা রাগে দুঃখে হনহন করে চলে গেল ওখান থেকে। আজকে যথেষ্ট ক্লাস করেছো, বাড়ি গিয়ে রেস্ট করো। রেন কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে চলে যায়। এমিলি রেনের যাওয়ার দিকে তাকিয়ে আনমনে ব্লাশিং হতে শুরু করে। যাওয়ার জন্য দাঁড়াতেই এমিলি বুঝতে পারে ওর পায়ে এখন কোনো ব্যথা অনুভব হচ্ছে না। এমিলি অবাক হয়ে যায়। সত্যি কি এটা মেডিসিনের কাজ নাকি অন্য কিছু? ভাবছে এমিলি। রাতে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে এমিলি। রেনের কথা ওর স্পর্শ মনে হতেই ব্লাশিং হচ্ছে ও। পাশে ওর গিটার রাখা। যখনই এমিলির মন ফ্রেশ থাকে ও গিটার বাজায়। আজকেও এর ব্যতিক্রম হলো না। গিটারটা হাতে নিয়ে চোখ বন্ধ করে ফেললো ও। চোখ বন্ধ করতে রেনের ফেস ভেসে উঠলো সামনে। গিটারের ড্রুনের সাথে অটোমেটিক্যালি গাইতে শুরু করলো ও। এমিলি নিজের চোখ খুলে রেলিংয়ের দিকে তাকাতেই দেখলো কেউ নিচে দাঁড়িয়ে একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এমিলি গিটারটা রেখে রেলিং ধরে নিচে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ওর স্পষ্ট মনে আছে ও কাউকে দেখেছিল, কিন্তু হঠাৎ কোথাও উধাও হয়ে গেছে সে। ভাবছে এমিলি। ইন দ্য মর্নিং এমিলি হসপিটালে প্রবেশ করছে। ফাইল চেক করতে করতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ওর। এমিলি খেয়াল করে সামনে তাকাতে দেখলো একটা ছেলে। সরি সরি সরি, আমি দেখিনি। ইটস ওকে মিস রিও, হ্যাঁ, আই এম রনো হাওয়ার্ড, এই হসপিটালের সিনিয়র ডক্টর। হাত বাড়িয়ে দিয়ে এমিলি মুচকি এসে রনের হাতে হাত মিলালো। এমিলি এহমাদ। কার আন্ডারে দেওয়া হয়েছে তোমাকে? এমিলি কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে রেন বলে উঠল, আমার ডক্টর রেইন ড্যাভিনের। এমিলি আর রন পেছনে ফিরল। রেন পকেটে 2 হাত ঢুকিয়ে চেহারায় রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রেনকে দেখেই এমিলির চেহারায় হাসি ফুটে উঠল, কিন্তু রেনের রাগের কারণটা ও বুঝতে পারল না। রেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রন আর এমিলির হাতের দিকে। এমিলি বিষয়টা বোঝার সাথে সাথেই নিজের হাত ছাড়িয়ে নেয় রনের থেকে। মাই ব্যাড লাক আর তোর গুড লাক যে এমিলি তোর আন্ডারে কাজ করছে। তো নিজের ব্যাড লাক বুঝতে পারলেই এটা আমার জন্য অনেক। রেন আর রনের কথাগুলোর মধ্যে কেমন শত্রু শত্রু গন্ধ পাচ্ছে এমিলি। এদের কথা শুনে যে কেউ বুঝে যাবে এরা একে অপরকে পছন্দ করে না। রেন এমিলির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, 10 মিনিটে যেন তোমাকে নিজের কেবিনে দেখতে পারি এমিলি। কথাটা বলেই রেন রনের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। এমিলিও রেনের পিছু পিছু হাঁটা ধরল। রন রেনের যাওয়ার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিল। নিজের কেবিনে এসে চেয়ারে বসে পড়ল রেন। কলম তুলে টেবিলে শব্দ করছে ও। দেখে মনে হচ্ছে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এমিলি রেনের সামনে দাঁড়িয়ে আছে। মিস্টার ডেভিন, আমাকে কেন আসতে বললেন? কেন, রনকে ছেড়ে আসে কষ্ট হচ্ছে বলছে। আপনি কি বলতে চাইছেন? লিসেন এমিলি, যতটুকু সম্ভব রনের থেকে দূরত্ব বজায় রাখবে, তোমারই সেফটি। আমার সেফটি কিভাবে? রেন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে বলে, সব প্রশ্নের উত্তর হয় না, ওখানে বসে এই ফাইলটি কমপ্লিট করোগে। সোফা দেখিয়ে দিয়ে এমিলি রেনের হাত থেকে ফাইলটা নিয়ে সোফায় বসে পড়ল। মনোযোগ সহকারে কাজ করছিল এমিলি। রেন আর চোখে এমিলিকে দেখছে আর কিছু একটা ভাবছে।
এভাবে দিন যাচ্ছে রেন আর এমিলির। প্রায় 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু রেন এমিলির সম্পর্ক আগের মতোই এখনো। এমিলি বুঝতে পারছে যে ও রেনের প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু রেনের মনের কথা বুঝতে পারছে না ও। রেনের মনেও সে অনুভূতি আছে কিনা সেটা নিয়ে কনফিউজড এমিলি। প্রতিদিনের মতো আজও এমিলির বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। হঠাৎ নিচে কাউকে দেখতে পেলেও প্রতিদিন দেখে কেউ নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু পরক্ষণে সে উধাও হয়ে যায়। এমিলি লোকটাকে দেখার সাথে সাথে নিচে দৌড়ে নেমে আসে, কিন্তু নিচে এসে প্রতিবারের মতন এবারও নিরাশ হয়ে ও। কেউ নেই এখানে। এমিলি মন খারাপ করে বাসায় ঢুকতে নিলেই ওর চোখ যায় রাস্তায় পড়ে থাকা একটা রুমালের দিকে। এমিলি দ্রুত গিয়ে রুমালটা তুলে নেয়। রুমালটা দেখে এমিলি চমকে যায়। এটা রেনের রুমাল। প্রায় সময় রেনের হাতে দেখেছে ও। তার মানে রেন প্রতিদিন আসে এখানে, কিন্তু কেন? আমার জন্য না তো। এমিলি রুমালটায় ঠোঁট ছুঁয়ে বলতে শুরু করে, আমি আমার জবাব পেয়ে গেছি রেন। ভালো তো আপনিও বাসেন, কিন্তু মুখ ফুটে বলছেন না। নো ওয়ারি, আপনার মুখ থেকে কিভাবে সত্য বের করতে হয় জানা আছে আমার। পরের দিন এমিলি রেনের আগে হসপিটালে পৌঁছায়। আজকে নিজে থেকে রনের সাথে কথা বলছে এমিলি। আগে সবসময় রন এমিলির পিছু পিছু ঘুরত, কিন্তু রেনের মানা করার কারণে এমিলি রনকে অ্যাভয়েড করত। আজকে এমিলির বিহেভিয়ারের খটকা লাগছে রনের, তাও সে বিষয়ে মাথা না ঘামিয়ে এমিলির ওপর কনসেন্ট্রেট করছে ও। হসপিটালে ঢুকে এমিলি আর রনকে একসাথে দেখে মাথা নষ্ট হয়ে যায় রেনের। রেনকে দেখে রনের সাথে আরও বেশি বেশি করে হাসাহাসি করে কথা বলছে এমিলি। রেন রেগে নিজের কেবিনে চলে আসে। পিয়নকে ফোন করে এমিলিকে ডাক পাঠায় রেন, কিন্তু এমিলি বলে দেয় ও আসতে পারবে না, এখন ব্যস্ত আছে। এমিলির জবাবে রেনের মেজাজ আরও চড়ে গেল। রেগে কেবিন থেকে বেরিয়ে এমিলির কাছে গেল ও। কিছু না বলে সোজা এমিলির হাত ধরে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে আসলো রেন। হচ্ছেটা কি রেন? এভাবে সবার সামনে থেকে নিয়ে আসার মানেটা কি? সবাই কি ভাবছে? হাত ছাড়ুন। হ্যাঁ, রিয়েলি? সবাই কি ভাবছে সেটা নিয়ে চিন্তা হচ্ছে, নাকি রন কি ভাবছে সেটা নিয়ে? দুটোই। তোমাকে বলেছিলাম না রনের থেকে দূরে থাকতে, তাও ওর সাথে গা ঘেঁষে হাসাহাসি করার মানে কি? আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার কোনো রাইট নেই আমাকে কোনো কিছুর জন্য মানা করার। আর আমি ওর সাথে কথা বললে আপনার খারাপ লাগে কেন? রেন চুপ করে আছে। এমিলি রেনকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, ভালোবাসেন আমায়? এমিলির কথায় চমকে গেল রেন। নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করলো, আর ইউ ক্রেজি? আমি তোমাকে ভালোবাসবো ভাবলে কি করে তুমি? তুমি জাস্ট আমার জুনিয়র ডক্টর, নাথিং এলস। রেইন ডেভিনের পাশে দাঁড়ানোর যোগ্যতা সম্পন্ন মেয়ে তুমি নয়। রেনের কথাগুলো ইগোতে লাগলো এমিলির। তাহলে আমি কি করি না করি সেই বিষয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। এমিলির চোখের পানি চলে এসেছে। নিজেকে স্ট্রং করে চলে যেতে নেয় এমিলি। হঠাৎ কিছু একটা মনে করে ব্যাগ থেকে রুমালটা বের করে রেনের সামনে আসে। রেন বুঝতে পারছে না এমিলি কি করতে চাচ্ছে। এমিলি রুমালটা রেগে রেনের মুখে ছুঁড়ে মেরে বলল, রাতে আমার হোস্টেলের বাইরে ফেলে এসেছিলেন, হয়তো ওখানে নিজের যোগ্যতা সম্পূর্ণ মেয়ে খুঁজতে গিয়েছিলেন মিস্টার ডেভিন। রেন হা হয়ে দেখছে এমিলিকে। এতটা রাখতে কখনো দেখেনি ও এমিলিকে। আজকে এমিলির এই রূপ ওকে বাকরুদ্ধ করে দিয়েছে। এমিলি আর কিছু না বলেই হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। ক্যান্টিনে বসে আছে এমিলি আর জিসা। এমিলি প্রায় 6টার বেশি প্যানকেক খেয়ে ফেলেছে। জিসা হা হয়ে শুধু দেখছে। এতগুলো প্যানকেক কিভাবে খাচ্ছিস এমিলি? আমার মন খারাপ থাকলে আমার অনেক ক্ষুধা পায়, আর প্যানকেক তো আমার ফেভারিট। এগুলো 10টা খেলেও মন ভরবে না। তোর মন খারাপ? তাহলে চল আজকে রাতে ক্লাবে যাই, একটু মাইন্ড ফ্রেশ করতে। এমন বোরিং ভাবে থাকতে ভালোই লাগে তোর? আমার ভালো লাগছে না জিসা, তুই একা যা প্লিজ। এমিলি প্লিজ চল না। জিসার রিকোয়েস্টে এমিলি রাজি হয়ে যায়। এমিলি আর জিসা ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, দ্য ব্লু স্লিভ ক্লাব। এমিলি আর জিসা ক্লাবে বসে আছে। জিসার অনেকগুলো ফ্রেন্ডসও এসেছে ওর সাথে। সব কিছুর মাঝে হঠাৎ এমিলির চোখ যায় ড্যান্স জোনে। এমিলির চোখ ছানাবড়া হয়ে যায়। রেন আর ডিয়ানা অনেক ক্লোজলি ডান্স করছে। রেনকে এখানে আশা করেনি এমিলি, তাও ডিয়ানার সাথে। ওদের দেখলে যে কেউ বুঝে যাবে ওদের মধ্যে কি চলছে। এমিলির চোখে পানি চলে এসেছে। এমিলি কাউকে কিছু না বলেই ক্লাব থেকে দৌড়ে বেরিয়ে যায়। আই হেট ইউ রেন, আই জাস্ট হেট ইউ। রেন এমিলির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটাই চেয়েছিলাম আমি এমিলি, আই এম সরি আই হার্ট ইউ, কিন্তু আমার থেকে দূরে থাকাটাই তোমার জন্য সেফ। দ্য নেক্সট ডে। এমিলি সম্পূর্ণভাবে রেনকে অ্যাভয়েড করছে সারাদিন। প্রয়োজন ছাড়া তার সাথে কথাও বলছে না। আর না সামনে যাচ্ছে।
রেন ও এমিলির সামনে যাচ্ছে না প্রয়োজন ছাড়া। আজকে একটা সার্জারি আছে, রোগী হার্ট পেশেন্ট। এমিলি অপারেশন করবে আর রেন তাকে গাইড করবে। এমিলি নিজের কেবিনে বসে ফাইল চেক করছে। রোগীর এমন সময় ওর চোখে কিছু ভুল ধরা পড়ে। পেশেন্ট তো ড্রাগ এডিক্টেড, আর এইসব রোগীদের অপারেশনে অনেক কমপ্লিকেশন থাকে। আমি তো নতুন, তাহলে বুঝবো কিভাবে? আই থিঙ্ক মিস্টার ড্রা এর সাথে এই বিষয়ে কথা বলা উচিত। এমিলি ফাইল নিয়ে বেরিয়ে পড়ে রেনের কেবিনের উদ্দেশ্যে। রেন নিজের কেবিনে একটা বই পড়ছে আর পায়চারি করছে। ডিয়ানা দরজা নক না করে রেনের কেবিনে প্রবেশ করে আর রেনকে জড়িয়ে ধরে। আচমকা এমন হয় রেনের হাত থেকে বইটা নিচে পড়ে যায়। বেবি, কালকে তুমি কিছু না বলে চলে আসো কেন? আই মিসড ইউ। রেন রেগে ডিয়ানাকে নিজের থেকে ছাড়িয়ে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ডিয়ানা কিছুটা দূরে সরে গেল ধাক্কা খেয়ে। রেন, তুমি আমাকে ধাক্কা দিলে? কতবার বলবো আমার কাছ থেকে দূরে থাকতে? আমার কথা কি কানে যায় না তোমার? তোমাকে সহ্য করতে পারে না যেন কেন বারবার গায়ে পড়ো আমার? হঠাৎ কি হলো তোমার রেন? কালকে ক্লাবে তো সব ঠিকই ছিল। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে কালকে যা ছিল সবটাই ড্রামা, এমিলিকে দেখানোর জন্য যেন ও আমার থেকে দূরে থাকে। ভুলে যাও না কথাটা। সো হোয়াট রেন? তোমার জন্য সব ড্রামা ছিল, কিন্তু আমি তো ড্রামা করিনি। আই লাভ ইউ। রেনের কাছে গিয়ে রেন ডিয়ানার কথায় তাচ্ছিল এসে নিচে থেকে বই তুলে ওটা ঝাড়তে ঝাড়তে বলে, আমার আগে কতজনকে এই কথাগুলো বলেছে ডিয়ানা? রেনের কথায় ডিয়ানা হক চকিয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না ও। কয়জনকে বলেছে, ওর নিজের কাছেও হিসেব নেই রেনকে কি বলবে। ডিয়ানাকে চুপ থাকতে দেখে রেন বাঁকা হেসে সোফায় পায়ের ওপর পা তুলে বসে পড়ে। তারপর বইয়ের দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে তোমার সাথে ফালতু তর্কে আমি জড়াতে চাই না। আমার কেবিন থেকে বেরিয়ে একটু শান্তিতে বই পড়তে দাও। গো। রেনের কথায় ডিয়ানা অপমান বোধ করলো। রেগে হনহন করে বেরিয়ে গেল ও কেবিন থেকে। দরজার আড়ালে দাঁড়িয়ে রেন আর ডিয়ানার কথা শুনছিল এমিলি। সব ওর মাথার ওপর দিয়ে গেল। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমিলির। রেন কেন এমিলিকে নিজের থেকে দূরে সরাতে নাটক করবে? এমিলি চুপচাপ নিজের কেবিনে এসে বসে পড়ল। রেন এমন কেন করলো? উনি কি কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে? এমন কিছু আছে যা আমার অজানা, আর রেন চায় না আমি জানি। যাই হোক, আপনার মুখ থেকে আমি সব সত্য বের করবই। রেন ডেভিন, আপনি চান না আমি সত্যটা জানি, তাই না? ওকে দেন, আমি সত্য জানার চেষ্টাও করব না, বরং আপনি নিজেই আমাকে সব বলবেন। আমি বাধ্য করব আপনাকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিজে নিজে বলল। কিছুক্ষণ পর রেন হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, হেয়ার মাস্ক আর অ্যাপ্রন পরে রেডি হয়ে নিয়েছে। অপারেশন থিয়েটারে পা বাড়ানোর আগেই রেন নিজের ড্রয়ার থেকে একটা সাদা ক্যাপসুলের বোতল বের করে একটা ক্যাপসুল খেয়ে নিল আর বোতলটা পকেটে নিয়ে নিল। এমিলি ওটির ভেতরে দাঁড়িয়ে আছে রোগীর সামনে। নার্সরা সব কিছু গুছিয়ে রাখছে। এমিলি ভয় করছে অনেক, কারণ এটা ওর লাইফের প্রথম অপারেশন। হাত পা কাঁপছে বেচারির। রেন ওটিতে প্রবেশ করতে দেখে এমিলি নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে ভয়ের ছাপ। একজন ডক্টর কখনো পেশেন্টকে দেখে নার্ভাস ফিল করে না। তুমি যদি উইক হয়ে পড়ো তাহলে তোমার পেশেন্টকে সামলাবে কিভাবে? বি স্ট্রং এমিলি। লাইফে সবকিছু ফার্স্ট টাইমে হয়। এমিলির দিকে তাকিয়ে রেনের কথায় এমিলি ভয় কিছুটা কমলো। রেন পেশেন্টকে ইঞ্জেকশন পুশ করে দিল। তারপর অপারেশন শুরু করলো। ব্লেড হাতে নিয়ে পেশেন্টের গায়ে বসাতে পারছে না এমিলি। ওর হাত কাঁপছে। কাম অন এমিলি, তাড়াতাড়ি করো। তুমি কি চাও তোমার জন্য কারো মৃত্যু হোক? রেনের কথায় এমিলি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কিছুটা সাহস জোগাড় করে রেনের কথা মতো কাজ শুরু করে দেয়। রেন মুস্কি হাসছে। কাজের মধ্যেই রেনের মাথা ঘুরে ওঠে রক্ত দেখে। সাথে সাথে ঘুরে দাঁড়ায় রেন। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে ও। হাত কাঁপতে শুরু করেছে রেনের। চোখের সামনেও সব ঘোলাটে ঘোলাটে লাগছে। মিস্টার ডেভিন, অপারেশন সাকসেসফুল। রেন এখনও পেছন ঘুরে আছে। এই মুহূর্তে রক্ত দেখলে নিজেকে সামলাতে পারবে না ও। রক্তের তীব্র ঘ্রাণ ওর নাকে আসছে আর শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে রেনের। তীব্র পিপাসা পাচ্ছে ওর। গলা যেমন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে এমন লাগছে। কি হচ্ছে? এটা আগে তো কখনো অপারেশনের সময় এমন হয়নি। আমি তো ক্যাপসুল নিয়েছি, তাহলে কেন? ভাবছে রেন। রেনের চোখের রং বদলে গেছে। ঘাড়ের রগ ফুলে উঠছে ধীরে ধীরে। এমিলির কাছে রেনকে স্বাভাবিক লাগছে না। এমিলি রেনের পেছনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে, রেন, আপনি ঠিক আছেন? রেন হাত মুঠো করে নিজের চোখ বন্ধ করে ফেলে। আচমকা এক প্রকার দৌড়ে রেন কেবিন থেকে বেরিয়ে যায়। এমিলি আর নার্স অবাক হয়ে দেখছে রেনের যাওয়া। রেন ঠিক আছে? রেন দ্রুত নিজের কেবিনে চলে আসে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। পকেট থেকে ক্যাপসুলের বোতলটা বের করলো রেন। ক্যাপসুল বের করে হাতে নেয় রেন।
রেড অবাক হয়ে যায় ক্যাপসুল দেখে, কারণ এগুলো নর্মাল ক্যাপসুল। ভ্যাম্পায়াররা যে ক্যাপসুল খায় সেগুলো না, কেউ ক্যাপসুল বদলে দিয়েছে। রেন রেগে হাত মুঠো করে নেয়, ওর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আই নো, এটা তুই করেছিস, কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। এমিলি রেনের পিছু পিছু ওর কেবিনের দিকেই যাচ্ছিল, এমন সময় জিসা ওকে আটকায়। কংগ্রেস বেবি, তোর ফার্স্ট অপারেশন সাকসেসফুল হয়েছে। এমিলিকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ। এমিলি আশেপাশে রেনকে, তুই কাউকে খুঁজছিস? রেন, উনি তো এই মাত্র হসপিটাল থেকে বের হয়ে গেলেন। খুব রেগে ছিলেন মেবি, কিছু হয়েছে। কিন্তু কি? ডোন্ট নো। আচ্ছা বাদে, তুই একটা নিউজ পেয়েছিস? কোনো নিউজ? আজকে ডক্টর সিডন আমাদের সবাইকে ওনার বাড়িতে ইনভাইট করেছেন, পার্টি ইভেন্ট বললেন। কিন্তু কিসের পার্টি? সেটা গেলেই বুঝতে পারবো। আচ্ছা এখন বাড়ি চল, রাতে আমি তোকে পিক আপ করে নিব। এমিলি মাথা নাড়িয়ে, কিন্তু রেনের বিষয়টা তার এখনও ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। পার্টির জন্য রেডি হয়ে নেয় এমিলি, পিঙ্ক কালারের গাউন আর চুলগুলো কার্ল করে নেয়, হাতে স্টোনের ব্রেসলেট আর কানে ইয়াররিং। ব্যাস রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিচ্ছে ও। অনেক কিছু জানার আছে রেন, আর আজকে আমি আমার সব প্রশ্নের উত্তর তোমার থেকে আদায় করব। আয়নার দিকে তাকিয়ে গাড়ির হর্ন শুনে বুঝতে পারলো এমিলি যে জিসাক চলে এসেছে। আর দেরি না করে নিচে নেমে আসে এমিলি। ওয়াও এমিলি, ইউ লুক ড্যাম প্রিটি ইয়ার। থ্যাংক ইউ, তোকে অনেক সুন্দর লাগছে। এমিলির কথাই হাসলো জিসা। জিসা গাড়ি স্টার্ট দেয় সিডন ক্যামিনের বাড়ির উদ্দেশ্যে। ইন ক্যামিন মেনশন। এক সাইডে একদল ব্যান্ডের লোক ভায়োলিন বাজাচ্ছে সফট মিউজিকে, সেন্টার সাইডে অনেক এই সফট মিউজিকে তাদের পার্টনারদের সাথে ডান্স করছে। বার সাইডে ওয়েটাররা সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছে। একদম একটা ফরেনির পার্টি যেমন হয় তেমন পরিবেশ। জিসা আর এমিলি ভেতরে প্রবেশ করতেই এমিলি চোখ যায় বার সাইডে দাঁড়িয়ে থাকা রেনের দিকে। নেভি ব্লু ব্লেজার, হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, চুল জেল দিয়ে সেট করা, আর সেই মারাত্মক নীল চোখে রেনকে মারাত্মক লাগছে। আশেপাশে কত মেয়েরাই ঘুরঘুর করছে ওর, রেন এসবে খেয়াল করে না, সিডনের সাথে কথা বলতেই ব্যস্ত। এমিলি রেনের দিকে তাকিয়ে আছে, এমন সময় হাতের টান অনুভব করে ও। জিসা ওর হাত টেনে সিডন আর রেনের সামনে যাচ্ছে। হাই মিস্টার ক্যামিন। সিডনের সামনে দাঁড়িয়ে, ও হ্যালো জিসা অ্যান্ড এমিলি, থ্যাঙ্কস ফর কামিং, ওয়েলকাম টু মাই হাউস। তোমাদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এমিলি রেনের দিকে তাকিয়ে দেখলো রেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এমিলির চোখে চোখ পড়তেই রেন ঘুরে দাঁড়ালো। এমিলি বুঝতে পারছে আজও রেন ওকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। এমিলি রেগে তাকিয়ে আছে রেনের দিকে। ওদের কথার মাঝে রন এসে হাজির হয়ে যায় ওদের সামনে। রনকে দেখেই রেনের মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। হাই এমিলি। হ্যালো। এইখানে দাঁড়িয়ে বোর না হয়ে চলো স্টেজে গিয়ে ডান্স করি। আমি ডান্স পারি না, সরি। এমিলির কাছে রনকে অদ্ভুত লাগছে। মনে হয় রন যেমন দেখতে আসলে তেমন না। মাঝে মধ্যেই রনের বিহেভিয়ার পরিবর্তন হয়ে যায়। রেনকে দেখাতে এর মনের সাথে নাটক করা, তারপর নিহাত বোকামি মনে করে এমিলি, কারণ ও জানে হয়তো এতে রেন আর ওর মাঝের সম্পর্ক আরো খারাপের দিকেই যাবে। পারো না তো কি হয়েছে, আমি শিখিয়ে দিব, তুমি শুধু আমাকে ফলো করো, এতেই হবে। এমিলির হাত ধরে টেনে নিয়ে গেল। রেন নিজের হাত মুঠো করে রেখেছে, ওর চোখ নিমেষে লাল হয়ে গেছে রাগে। সিডন ব্যাপারটা খেয়াল করে রেনের কাঁধে হাত রেখে ওকে ইশারায় শান্ত থাকতে বলেন। রন এমিলির ক্লোজ হয়ে মিউজিকে নাচছে। এমিলির আনকমফোর্টেবল লাগছে, তাও কিছু বলতে পারছে না। এক পর্যায়ে রন এমিলির ঘাড়ের কাছে মুখ নিয়ে নাক দিয়ে ঘষতে শুরু করে। এমিলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রন ওর হাত শক্ত করে ধরে আছে, তাই পাচ্ছে না। চারিদিকে লো লাইট, তাই কেউ ওদের খেয়াল করছে না। হঠাৎ কে যেন এমিলিকে রনের থেকে ছাড়িয়ে নিজের কাছে ফিরিয়ে নেয়। এমিলি আচমকা এমন হওয়ায় ঘাবড়ে সামনে তাকিয়ে দেখে রেন এমিলিকে জড়িয়ে ধরে রনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। রন রেগে চলে যায় পার্টি ভ্যানু থেকে বেরিয়ে। এমিলির রেনের থেকে সরে আসাতে চাইলেই রেন শক্ত করে এমিলিকে জড়িয়ে ধরে স্টেপ করতে শুরু করলো। যাদের সাথে আমরা আনকমফোর্টেবল ফিল করি তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। রনকে পছন্দ করো না, তাও কেন গেল ওর সাথে? কথাটা আপনার ক্ষেত্রেও লাগু হয় রেন। আপনিও ডিয়ানাকে পছন্দ করেন না, তাহলে কেন ওর সাথে মিলে নাটক করলো, তাও আমাকে দেখাতে? এমিলির কথাই হকচকে যায় রেন। এমিলিকে ছেড়ে চলে আসতে গেলেই এমিলি ওর হাত ধরে আটকিয়ে দেয়। আই লাভ ইউ রেন, কেন এমন করছেন? প্লিজ আমাকে বলেন, আই প্রমিস
আমি কোনো ভুল করে থাকলে আমি শুধরে নেব। রেন অসহায় চোখে তাকিয়ে আছে এমিলির দিকে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না ও। রেনকে চুপ থাকতে দেখে এমিলি ওর হাত ছেড়ে দিয়ে বলল, এখন আমি তোমার কাছে আছি রে, তাই হয়তো আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারছো না, কিন্তু যখন দূরে চলে যাব তখন বুঝবে কতটা দেরি করে ফেলেছো তুমি। কথাটা বলেই এমিলি চলে যায়। রেন এমিলি যাওয়ার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমার সাথে তোমার সে ভালো থাকে নেই হয়তো। আমার সাথে থাকলে বিপদ তোমার পেট ছাড়বে না এমিলি। নিজের স্বার্থের জন্য তোমার জীবন বিপদে ফেলতে পারি না আমি। এমিলি বাড়ির একটা টুলে বসে পড়ে। ও বসতেই একটা ওয়েটার ওর সামনে হলুদ রঙের জুসের গ্লাস এগিয়ে দেয়। জুসটা দেখে এমিলির মনে একটা শয়তানি বুদ্ধি চাপে। এমিলি ওয়েটারকে কিছু বুঝিয়ে দেয়। ওয়েটার এমিলির সামনে একটা হলুদ জুসের বোতল রাখে। রেন দূরে দাঁড়িয়ে এমিলিকেই দেখছে। বোতলটা এমিলির সামনে দেখেই রেনের চোখ কপালে উঠে গেল। এমিলি বোতলের জুস অর্ধেকে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে। তারপর বোতল হাতে উঠে কোথাও চলে যায়। রেন দ্রুত এমিলির পেছনে যায়। এমিলি ছাদে চলে এসেছে। রেন ছাদে উঠে আশেপাশে এমিলিকে খুঁজছে, কিন্তু এমিলি নেই। হঠাৎ কর্নার সাইড থেকে আওয়াজ শুনে রেন সেদিকে ছুটে যায়। এমিলি ছাদের কর্নারে রেলিংয়ে উঠে বসে আছে আর গান গাইছে। এমিলি একদম কর্নারে বসে আছে। একটু ভুল হলেই ওর শরীর ডাইরেক্ট নিচে, আর ওর আত্মা উপরে চলে যাবে। এমিলি, ওখানে কি করছো? নিচে আসো, পড়ে যাবে। তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমার কথা শুনবো না। এমিলি, তুমি নড়ো না, আমি আসছি। ওকে, ডোন্ট মুভ। হাত দিয়ে ওকে নড়তে না করলো। একদম আমার সামনে আসবে না বলে দিলাম, না হলে কিন্তু। দাঁড়িয়ে গেল। এই যে দেখো, আমি লাভ দিব, তুমি আসবে না। এই এমিলি, প্লিজ নামো, পড়ে যাবে যান। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি, ওকে? আমি তোমার কথাগুলো শুনবো না। তুমি কে হও আমার যে আমি তোমার কথা শুনবো? কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আমি আগেও একা ছিলাম, এখনও একাই। আমার কেউ নেই, তাই আমি এখন এখান থেকে পড়ে গিয়ে মরে গেলেও কারো কিচ্ছু যায় আসবে না। এমিলি পেছনের দিকে ঝুঁকে পড়তে নিলেই রেন চেঁচিয়ে ওঠে, এমিলি, কেয়ারফুল। আমি আছি তো তোমার জন্য। প্লিজ নেমে আসো, প্লিজ। ধীরে ধীরে এগোচ্ছে। তুমি আগে বলো যে তুমি আমাকে ভালোবাসো। এই রেন, আসবে না সামনে। পেছনের দিকে পা পিছলে গেল এমিলির। আহ! রেন ঝড়ের গতিতে গিয়ে এমিলির হাত ধরে টান দিয়ে নিচে নামিয়ে নিল। আই লাভ ইউ এমিলি। তুমি বলছো না কেন? এখন যদি তোমার কিছু হয়েছে তো আমি কি করতাম বলো তো? আমারও তো কেউ নেই তোমাকে ছাড়া। এমিলি রেনের বুকে মুখ বুজে বিশ্বজয় করা হাসি দিচ্ছে। রেন এমিলিকে নিজের বরাবর দাঁড় করিয়ে ওর গালে হাত রেখে বলতে শুরু করে, আর কখনো এই ধরনের পাগলামো করো না প্লিজ। তোমার মাঝে নিজে বেঁচে থাকার কারণটা খুঁজে পেয়েছি আমি। আমার থেকে এই কারণটা কেড়ে নিও না প্লিজ। তোমাকে ছেড়ে মরতে পারবো, কিন্তু বেঁচে থাকতে না। এমিলি মুগ্ধ চোখে দেখছে রেনকে। এই ভালোবাসাটুকুই খুঁজেছে ও এতদিন রেনের চোখে। ভালোবাসাটুকু এতদিন আড়াল থাকলেও এখন তার রেনের চোখে ভেসে উঠছে। এমিলি নিজের ডান হাত বাড়িয়ে রেনের দিকে এগিয়ে দিয়ে বলে, আগে প্রমিস করো কখনো নিজেকে আমার থেকে দূরে সরাবে না, যে কোনো পরিস্থিতিতে আমাকে নিজের পাশে রাখবে। রেন এমিলির কথায় হালকা হাসলো, তারপর অদ্ভুতভাবে তাকিয়ে বলল, আই প্রমিস এমিলি। যদি তুমি নিজে আমাকে দূরে সরে যেতে বলো তবুও যাবো না। হঠাৎ রেনের খেয়াল হয় এমিলি এখন নর্মাল বিহেভ করছে। রেন সন্দেহের চোখে এমিলির দিকে বলে, তুমি ড্রাঙ্ক ছিলে না? জুস খেলে কি কেউ ড্রাঙ্ক হয়? তার মানে তুমি আমাকে ফুল বানিয়েছ? অবাক হয়ে চোখ বড় বড় করে, না, ফুল না, উল্লু বানিয়েছি। তোমাকে তো। রেন এমিলিকে কিছু বলতে যাবে, তার আগে এমিলি রেনের থেকে ছুটে দৌড় দেয়। রেন এমিলির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় এমিলি সোজা রেনের বুকে পড়ে। রেন ডান হাত দিয়ে এমিলির কোমর জড়িয়ে নিজের কাছে টেনে বাঁ হাত দিয়ে এমিলির থুতনি উঁচু করে তুলে ওর কপালে গভীরভাবে নিজের ঠোঁট ছোঁয়ায়। এমিলি চোখ বন্ধ করে রেনের হাত শক্ত করে ধরে আছে। একটু আগে কি গান যেন গাইছিলে প্যানকেক? রেনের কথায় এমিলি চোখ খুলে অবাক চোখে তাকায়। লেট মি লাভ ইউ, তাই না? হ্যাঁ তো। তো লেট মি লাভ ইউ। এমিলি রেনের কথার অর্থ বুঝতে পেরে সরে যেতে নিলেই রেন ওকে নিজের আরও কাছে টেনে নিল। আমাকে বোকা বানানোর শাস্তি না নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না মাই প্যানকেক। এমিলিকে কিছু বলার সুযোগ না দেই রেন এমিলির ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। রেনের মাঝে এখন নেশা কাজ করছে। এমিলির নেশা। এমিলি চোখ বন্ধ করে রেনের স্পর্শ অনুভব করছে। রেন এমিলিকে ছেড়ে ওর কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে
ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। রেন, হুম, বলো প্যানকেক। তুমি কেন আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলে? মাথা উঁচু করে রেইনের দিকে তাকিয়ে। ইউ নো হোয়াট এমিলি, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের অজানা। এই অজানা জিনিসগুলো অজানায় থাকতে দেওয়া ভালো, কারণ এতে আমাদের সেফটি লুকিয়ে আছে। যদি আমি তোমার কাছ থেকে কিছু লুকাই, তাহলে অবশ্যই সেটা তোমার সুরক্ষার জন্য। বিশ্বাস করো তো আমায়? নিজের থেকেও বেশি, ভালোবাসো? সবার থেকে বেশি। তাহলে যে পর্যন্ত আমি নিজ থেকে তোমাকে কিছু না জানাই, প্লিজ আমাকে বলতে বাধ্য করো না। সঠিক সময় আসলে আমি নিজে তোমাকে সব জানাবো। ডোন্ট ওয়ারি রেন, আমি অপেক্ষা করব সেই সময়ে। দ্যাটস লাইক মাই প্যানকেক। এমিলির গাল টেনে। অ্যান্ড দিস লাইক মাই রেনবো। কিসব নাম রেইনবো? আমি রেইন, ওকে? এসব রেইনবো টেনবো বলবে না। তাহলে তুমি আমাকে প্যানকেক কেন বলছো? কারণ তোমাকে দেখতে পুরো প্যানকেকের মতো টেস্টি, ইচ্ছে করে খেয়ে ফেলে। রেন! এমিলি লজ্জা পেয়ে রেনের বুকে মুখ গুজে নিল। রেনের ঠোঁটে তৃপ্তির হাসি, কিন্তু মনের মধ্যে অজানা ভয় এখনো কমছে না। ওদের এই ভালোবাসার ভবিষ্যৎ অনিশ্চিত। এই অসম্ভব ভালোবাসার পরিণাম কি হবে ভাবতেই রেনের ভয় দ্বিগুণ বেড়ে যাচ্ছে। রেন, কোথায় হারিয়ে গেলে? কোথাও না, চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। ওকে। রেন আর এমিলি নিচে নেমে আসে। সারাক্ষণ রেন এমিলির হাত ধরেই ছিল পুরো পার্টিতে। কেউ একজন দূর থেকে হিংস্র চাহনিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার চোখে আছে হিংস্রতা আর তীব্র ঘৃণা। পার্টি শেষ হতেই রেন নিজে এমিলিকে ওর বাসায় ড্রপ করে দেয়। এমিলিকে বাসায় ড্রপ করে রেন নিজের বাসায় এসে আয়। দ্য নেক্সট ডে এমিলি হসপিটালে প্রবেশ করেছে। হসপিটালে ঢুকতেই রিসেপশনে রেনকে দাঁড়িয়ে থাকতে দেখল ও। কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে রেন। এমিলি রেনের দিকে এগিয়ে যাচ্ছে। দরজার দিকে চোখ যেতেই এমিলিকে দেখতে পেল রেন। এমিলিকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। এমিলি রেনের দিকে এগিয়ে আসছে। হঠাৎ ফ্লোরে কিছু পিচ্ছিল অনুভব করে এমিলি। বুঝে ওঠার আগেই পড়ে যেতে নেয় ও। এমিলি পড়ে যেতে নিলে রেন ঝড়ের গতিতে এসে এমিলিকে ধরে ফেলে। এমিলি তাজ্জব চোখে তাকিয়ে আছে রেনের দিকে। হসপিটালে তেমন কেউ ছিল না। যারা ছিল তারা নিজেদের কাজে ব্যস্ত, তাই রেনকে খেয়াল করেনি। দূরে দাঁড়িয়েছিল ডিয়ানা, ওর হাতে একটা ছোট তেলের বোতল। রেনের এমন অদ্ভুত স্পিড চোখ এড়ালো না ওর। হাত থেকে বোতলটা অটোমেটিক্যালি পড়ে গেল। তুমি ঠিক আছো এমিলি? হ্যাঁ। অবাক চোখে তাকিয়ে ডিয়ানা দ্রুত ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর বলতে শুরু করলো। রেন, তুমি এত স্পিডে কিভাবে আসলে? এত স্পিড অসম্ভব একজন মানুষের জন্য। রেইন ড্যাভিনের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। এমিলির হাত ধরে রেন এমিলির হাত ধরে চলে যাচ্ছে। হঠাৎ ডিয়ানার মাথায় একটা বুদ্ধি চাপে। ও রেনকে পরীক্ষা করার জন্য নিজেও তেল ফেলা জায়গায় পা রেখে ইচ্ছে করে পড়ে যেতে নেয় আর চিল্লিয়ে রেনকে ডাকে। রেন, হেল্প! রেন এমিলির পেছনে ফিরতে দেখে ডিয়ানা পড়ে যাচ্ছে। রেন স্টিল দাঁড়িয়ে আছে আর ইতিমধ্যে ডিয়ানা ফ্লোরে পড়ে গিয়েছে, গড, আমার কোমর! কোমরে হাত রেখে। স্টুপিড গার্ল, চলো প্যানকেক, জামা দেখার সময় নেই আমার কাছে। রেন এমিলির হাত ধরে চলে গেল। ডিয়ানা রাগে ফুঁসছে ওদের যাওয়ার দিকে তাকিয়ে। রেন এমিলিকে নিয়ে ওর কেবিনে চলে আসে। এমিলি এখনও রেনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রেন এমিলিকে ওর দিকে ওর বরাবর দাঁড় করিয়ে বলে, তুমি ওই ডিএনএর মতো স্টুপিড প্রশ্নে আটকে আছো? না মানে তুমি এত ফাস্ট কিভাবে? আই মিন, হাউ ইজ পসিবল? ওফো প্যানকেক, তুমি ওই ডিএনএর মতো স্টুপিড কথা বলতে ভেবো না প্লিজ। আর যেখানে দ্রুত দৌড়ানোর কথা, আমি কলেজের চ্যাম্পিয়ন ছিলাম। শুধু তাই নয়, হাইকিং, ক্লাইম্বিং, রানিং, ওয়াটার ডাইভিং, স্কাই ডাইভিং সব বিষয়ে ট্রেন্ড আমি। ছোট থেকে এসব বিষয়ে অনেক ঝোঁক ছিল, তাই সব বিষয়ে নিজেকে ট্রেন করেছি। তাই সব দ্রুত দৌড়ানো আমার কাছে কঠিন কিছু না, বুঝছো? এমিলির কাছে রেনের কথা কিছুটা অবিশ্বাস্য লাগলেও পরক্ষণে ভুলভাল চিন্তা ভাবনা ছেড়ে ফেলে দেয় ও মন থেকে। বুঝেছি, কিন্তু তুমি ডিয়ানার হেল্প করলে না কেন? বেচারি পড়ে গিয়ে ব্যথা পেল। রেইন ড্যাভি নিজের এনার্জি ওর মতো স্টুপিড মেয়ের পেছনে ওয়েস্ট করে না। আর হ্যাঁ প্যানকেক, ও কোনো বেচারে টেচারে না, ওকে? ও ইচ্ছে করে ফ্লোরে তেল ফেলেছে যেন তুমি পড়ে যাও, তার শাস্তি হওয়াটা জরুরি ছিল। রেনকে রেগে যেতে দেখে এমিলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেনের গাল টেনে বলে, আচ্ছা, এখন তুমি রেগে যেও না প্লিজ। তুমি রাখলে তোমাকে প্যানকেকের থেকেও টেস্টি লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। রেনের গালে হালকা কামড় বসিয়ে এমিলির কাজে রেন শকড হয়ে যায় আর চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বলে, এটা কি ছিল প্যানকেক? কিছু না, জাস্ট একটু টেস্ট করলাম প্যানকেকের মতো লাগে কি না। তুমি দেখি আমার থেকেও ফাস্ট। কিছু বললে?
বললাম তাড়াতাড়ি তোমাকে নিজের বউ করে নিতে হবে। আর কত একা একা থাকবো বলো? এমিলির দিকে ঝুঁকে এমিলি রেনকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে বলে, এটা হসপিটাল মিস্টার ডেভিন, আর একদিন আপনিই বলেছেন যে নিজের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটো আলাদা রাখতে। সেই হিসেবে হসপিটালের ভিতরে আপনি আমার বয়ফ্রেন্ড না, বরং সিনিয়র ডক্টর, আর আমি আপনার আন্ডারে কাজ দেখা স্টুডেন্ট। সো বিহেভ ইউর সেলফ। বাহ, আমার কথায় আমাকে বোঝানো হচ্ছে। ওকে, সমস্যা নেই, হসপিটালের বাইরে দেখে নেব তোমাকে। দেখা যাবে। দেখে নিও। এমিলি বের হয়ে নিজের কেবিনে চলে আসে। রেন হাসতে হাসতে নিজের চেয়ারে বসে ল্যাপটপ অন করে কাজ করতে শুরু করে। হসপিটালের একটা ওয়ার্ড বয় মর্গের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ মর্গের ভিতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেল ও। এটা কিসের আওয়াজ আসছে ভেতর থেকে? ওয়ার্ড বয় মর্গের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। মর্গ পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওয়ার্ড বয় নিজের পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালিয়ে সুইচ খুঁজছে। হঠাৎ একটা কালো বিদঘুটে দেখতে মানুষ আকৃতির প্রাণী ওয়ার্ড বয়টার পেছন থেকে ওর ওপর ঝাঁপ দিয়ে দেয়। ওয়ার্ড বয় চিৎকার করার আগেই তার আগে ঘাড়ে নিজের ধারালো দাঁত দাবিয়ে দেয়। হঠাৎ কিছু একটা পরিচিত গন্ধ নাকে আসতেই থেমে যায় রেন। ওর কপালের রগ ফুলে উঠেছে। চোখ বন্ধ করে পুরো ব্যাপারটা আন্দাজ করে নিল ও। দ্রুত নিজের কেবিনের লকার থেকে একটা সিলভারের ছুরি বের করলো ও। ছুরিটা চিকচিক করছে আর এতটা ধারালো দেখাচ্ছে যে মনে হচ্ছে হালকা দাবালেই পুরো মাংসপেশি কেটে যাবে। এবারে বেঁচে ফিরতে পারবে না তুমি। ছুরিটা শক্ত করে ধরে রেন দ্রুত বেরিয়ে আসে কেবিন থেকে। মর্গের সামনে এসেই থেমে যায় রেন। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। ফ্লোরে একটা মোবাইল পড়ে আছে আর সেটা টর্চের আলোতে আবছা আলোকিত পুরো রুম। বিশাল মর্গ, একসাথে কয়েকশত লাশ টাকার ব্যবস্থা করা আছে এখানে। এক পাশে দাঁড়ালে অপর পাশ স্পষ্ট দেখা যায়। আমি জানি তুমি এখানে আছো, আমার আশেপাশে। তুমি এখানে এসে সবচেয়ে বড় ভুল করেছ। তোমার ঠিকানা অ্যামাজন। মানুষের লোকালে বসবাসের যোগ্য নয় তোমরা। বেরিয়ে আসো বলছে। ধীর পায়ে এগোতে এগোতে একটা বেডের পেছনে লুকিয়ে আছে সে ভ্যাম্পায়ারটি। সুযোগ খুঁজে রেনের ওপর হামলা করার। রেন আর চোখে সব জায়গায় চোখ বোলাচ্ছে। ভ্যাম্পায়ারটি প্রস্তুতি নিচ্ছে রেনের ওপর ঝাঁপ দেওয়ার। রেন কোনা চোখে পাশে তাকিয়ে থেমে গেল। ওর ঠোঁটে বাঁকা হাসি। মনে হচ্ছে রেন ভ্যাম্পায়ারটাকে সুযোগ করে দিচ্ছে নিজের ওপর হামলা করার। রেনকে দাঁড়িয়ে যেতে দেখে ভ্যাম্পায়ারটি কুৎসিত হাসি দিয়ে পেছন থেকে একটা ঝাঁপ দিল রেনের ওপর। রেন সাথে সাথে পেছনে ফিরে হাত উঠিয়ে ছুরিটা ভ্যাম্পায়ারের বুকে ঠিক হৃৎপিণ্ডের স্থানে ঢুকিয়ে দিল। ভ্যাম্পায়ারটি নিচে পড়ে গেল নিস্তেজ হয়ে। রেন এক হাঁটু মুড়ে ভ্যাম্পায়ারটির পাশে বসে ছুরিটা আরও জোরে ওর বুকে ঢুকিয়ে দিয়ে বলে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। তোমাদের নিজস্ব স্থান আছে, তবু কেন মানুষদের লোকালে এসে এদের ক্ষতি করো? যেখানে তোমরা বন্য প্রাণী রক্ত দিয়ে নিজেদের দৃশ্য মেরাতে পারো, সেখানে কেন এই নির্দোষ মানুষদের প্রাণ নাও? যাই হোক, ভুল যেহেতু করেছ, শাস্তিটা সেভাবেই দিলাম। ভুলেও যেও না, ভ্যাম্পায়ার হওয়ার আগে ভ্যাম্পায়ার হান্টার ছিলাম আমি। দ্য ভ্যাম্পায়ার নাইটের বংশধর এই রেন ডেভিন। আমাদের বংশ হিংস্র ভ্যাম্পায়ারদের ধ্বংস করে এসছে যুগ যুগ ধরে। হ্যাঁ, মানসিক পরিস্থিতির কারণে এখন আমি নিজে একটা ভ্যাম্পায়ার, কিন্তু আমি এই ধরনের হিংস্রতাকে প্রশ্রয় দিই না। আমি আগেও ভ্যাম্পায়ার নাইট ছিলাম, এখনো তাই। হঠাৎ দরজার সামনে কারো আসার শব্দ পেয়ে রেন দাঁড়িয়ে যায়। কে এখানে? এমিলির কণ্ঠ শুনে রেন ঘাবড়ে যায়। ভ্যাম্পায়ারটার লাশের দিকে তাকায়ও। এমিলি রেনের সাইডে ফেরার আগেই রেন ভ্যাম্পায়ারটাকে কিক করে কর্নারের বেডের আড়ালে পাঠিয়ে দেয়। রেন, তুমি এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি চেক করতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। এমিলির সামনে এসে, আমিও কিছু একটা শব্দ পেয়ে দেখার জন্য এসেছিলাম। সব ঠিক আছে এখানে? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে পেছনের জানলাটা কে যেন খোলা রেখে দিয়েছিল, তা একটা বাদুড় ঢুকে পড়েছিল। বাদুর? ভয় পেয়ে আশেপাশে তাকিয়ে। ভয়ের কিছু নেই লাভ, আমি ওটাকে ওর ঠিকানা পৌঁছে দিয়েছি। আর চোখে মৃত ভ্যাম্পায়ারটার দিকে তাকিয়ে এখন সব ঠিক আছে। এমিলি স্বস্তির নিঃশ্বাস ফেলল রেনের কথায়। চলো এখান থেকে। এমিলির হাত ধরে রেন আর এমিলি বের হয়ে যায় মর্গ থেকে। রেন এমিলির আড়ালে ফোন বের করে সিডানের নাম্বারে মেসেজ দেয়। কাজ হয়ে গেছে প্রফেসর, আপনি ভ্যাম্পায়ারটাকে মর্গ থেকে সরিয়ে নিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। মেসেজ সেন্ট টু প্রফেসর সিডন কামিন। দিন যত যাচ্ছে রেন আর এমিলির ভালোবাসা ততই গভীর হচ্ছে। এমিলি ধীরে ধীরে ওর প্রতি রেনের পাগলাম ও ভালোবাসাটা অনুভব করতে শুরু করেছে। অনেক বেশি ভালোবেসে ফেলেছে এমিলি রেনকে। কিন্তু দূর থেকে কেউ ওদের ভালোবাসায় গ্রহণ লাগানোর চেষ্টায় লেগে আছে, তা উপলব্ধি করতে পারছে না ওরা। সকাল থেকে রেনের নাম্বার ডায়াল করছে এমিলি,
কিন্তু ফোন সুইচ অফ বলছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু রেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হসপিটালের কাউকে জিজ্ঞেস করলে বলে রেনকে দেখেনি আজকে তারা। প্রথমে রাগ লাগলেও এখন মনের মধ্যে অজানা ভয় কাজ করছে এমিলির। এমিলি নিজের কেবিনে বসে রেনের নাম্বার ট্রাই করছে। কোথায় তুমি রেন? আমার চিন্তা হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। হঠাৎ কেবিনের দরজা খোলার আওয়াজে সামনে তাকালো এমিলি। রেন এসেছে। রেনকে দেখে দৌড়ে রেনের সামনে দাঁড়ালো ও। কোথায় ছিলে সারাদিন রেন? আমার কতটা টেনশন হচ্ছিল। তোমার কোনো আইডিয়া আছে? একটুও ভাবো না আমার কথা, তাই না? তুমি যদি ভাবতে তাহলে একটা মেসেজ দিয়েও জানিয়ে দিতে। তোমার কথা ভাবি বলতেই ফিরে আসতে পেরেছে। এমিলি মাথা তুলে অবাক চোখে তাকায় রেনের দিকে। মানে? আহ, আসলে ব্যাংকে যেখানে গিয়েছিলাম সেখানে একটুও নেট ছিল না, তাই কল কি মেসেজও দিতে পারিনি। সরি। নিজের কান ধরে। মাফ করবো একটা শর্তে। আমি সব শর্তের আছি। নেক্সট টাইম যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে। ওকে মাই লাভ। আই লাভ ইউ। রেনকে জড়িয়ে ধরে। এমিলি জড়িয়ে ধরায় হঠাৎ রেন আ করে ওঠে। এমিলির সাথে সাথে সরে দাঁড়ায়। কি হয়েছে রে? কোথাও লেগেছে তোমার? কই না তো, এমনিতে বললাম আর কি। কথা ঘুরিয়ে। একদম কথা ঘুরানোর চেষ্টা করবে না রে। দেখো আমাকে কি হয়েছে এখানে। আরে কিছু হয়নি বললাম তো। এমিলি এক প্রকার জোর করে রেনের শার্টের বোতাম খুলে নিল। শার্টের বোতাম খুলতেই ভয়ে আটকে ওঠে এমিলি। রেনের বুকের বাঁ সাইডে একটা ক্রস চিহ্ন আকারে পোড়া দাগ। ওহ নো রেন, এটা কি করে হলো? এমিলি রেনকে টেনে সোফায় বসিয়ে দিল। তারপর হন্তদন্ত করে ফার্স্ট এড বক্স খুঁজে ওর পাশে বসলো। এটা কিভাবে হলো রে? ঘাড়ে স্যাবরান লাগাতে লাগাতে। আরে তুমি কাঁদছো কেন প্যানকেক? কিছু হয়নি, জাস্ট একটু ব্যথা পেয়েছে। এটা জাস্ট একটু তোমার কাছে কতটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে। কিভাবে হলো এটা? রেন এমিলিকে টেনে নিজের বুকে জড়িয়ে নিয়ে ওকে শান্ত করতে করতে বলে। আগে শান্ত হও। এমিলি চুপ করে গেল, তবুও হেঁচকি তুলছে না। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি কিছু না, ঠিক হয়ে যাবে। এমিলি চুপ করে রেনের কথা শুনছে। ওর মনে হচ্ছে ব্যথাটা রেন না, ও নিজে পেয়েছে। এমিলি আলতো করে রেনের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ওর হাতে হাত বুলিয়ে দেয়। রেন এমিলির হাত নিজের বুকে রেখে বলে, এখানে তো ওর প্যানকেক থাকে, কেউ কিভাবে এখানে আঘাত করতে পারে বলো? আর আঘাত করলে আমি সে আঘাত সরিয়ে নিয়ে আমার প্যানকেকের কাছে চলে আসবো। গলা ধরে আসছে রেনের। এমিলি ফুপিয়ে কেঁদে উঠল রেনের কথায়। রেনের চোখের কোণেও পানি, কিন্তু সেটা শরীরের আঘাতের না, বরং মনের আঘাতের। রাতে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে রেন। পাশে সিডন এসে দাঁড়ায় ওর। আরন? আকাশের দিকে তাকিয়ে। আয়রন, আবারও তোমার উপর হামলা করেছে রেইন। রেন তাচ্ছিল হাসল। সিডন রেনকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তোমার কাছে পাওয়ার থাকা সত্ত্বেও কেন বারবার ওকে ক্ষমা করে ছেড়ে দাও রেইন? ও আমার ভাই হয় প্রফেসর, সৎ ভাই, যার একমাত্র লক্ষ্য তোমার মৃত্যু। ও সত্যটা জানে না, তাই এমন করছে। নিজের হাতে ওর ক্ষতি আমি করতে পারবো না, ও শত্রু না আমার। ওকে সত্যিটা জানিয়ে দাও রেইন। কেন ওর থেকে সব লুকিয়ে নিজেকে ওর শত্রু হিসেবে প্রমাণ করছো? সত্যটা ও সহ্য করতে পারবে না প্রফেসর, বলতে পারবো না আমি ওকে সত্য। তাহলে এভাবেই নিজের ভাইয়ের শত্রু হয়ে একের পর এক আঘাত সহ্য করো। রেগে চলে গেল সিডন। রেন এখনও স্টিল দাঁড়িয়ে আছে। দ্য নেক্সট ডে, রেন আর এমিলি জিসাদের বাড়িতে যাচ্ছে, কারণ আজকে ওদের বাড়িতে একটা পার্টি থ্রো করা হয়েছে। ইন পার্টি ভেন্যু। রেন আর এমিলি পার্টিতে পৌঁছে সবার সাথে পরিচিত হচ্ছে। রেন খেয়াল করেছে যে জ্যাক নামক ছেলেটা এমিলির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। রেন কোনোভাবে নিজের রাগ কন্ট্রোল করছে। রেন সারাক্ষণ এমিলির পাশেই ছিল। এমিলি রেনকে বলে ওয়াশরুমের উদ্দেশ্যে যায়। ফেরার পথে হঠাৎ কেউ এমিলির হাত ধরে ওকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে। জ্যাক, এইভাবে আমাকে এখানে আনার মানে কি? এমিলি যাওয়ার জন্য পা বাড়াতেই জ্যাক এমিলির হাত ধরে আটকে নেয়। কাম অন এমিলি, এত কষ্ট করে তোমাকে নিয়ে আসলাম আমি, আর বিনা নোটিশে চলে যাচ্ছ তুমি। দ্যাটস নট ফেয়ার। দেখো জ্যাক, আমার হাত ছাড়ো। যদি রেইন জানতে পারে তুমি আমার সাথে বাজে বিহেভ করেছো, তাহলে ও তোমার অবস্থা কি করবে ইউ হ্যাভ নো আইডিয়া। রেগে হাত ছাড়ানোর চেষ্টা করে। রেইন জানতে পারলে তো? জ্যাক এমিলির দিকে এগোচ্ছে আর এমিলি ভয়ে পিছাচ্ছে। জ্যাক এমিলিকে দেওয়ালে আটকে ওর সাথে জোর করার চেষ্টা করছে। হঠাৎ দরজা ভাঙার আওয়াজে দূরে সরে গেল জ্যাক। রেন হিংস্রভাবে তাকিয়ে আছে জ্যাকের দিকে। রেনকে দেখে এমিলি দৌড়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, রেন, ও মিসবিহেভ করেছে আমার সাথে। জ্যাক ভয়ত দৃষ্টিতে তাকিয়ে আছে রেনের দিকে। জ্যাক পালিয়ে যেতে নিলেই রেন এমিলিকে সরিয়ে ওর সামনে ঝড়ের গতিতে দাঁড়ায়।
জ্যাক এমিলি দুজনেই ভয় পেয়ে যায়। ইতিমধ্যে রেনের ঘাড়ের রগ ফুলে উঠেছে, চোখের রং বদলে গিয়েছে। এমিলি ভয়ে ভয়ে পিছিয়ে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়। আর জ্যাকের তো হার্ট অ্যাটাক করার উপক্রম। জ্যাক দৌড় দিতে নিলেই রেন নিজের তীক্ষ্ণ নখ দাবিয়ে জ্যাকের গলা চেপে ধরে। জ্যাক বাঁচার জন্য ছটফট করেছে, তাও রেনের হাতের বাঁধন ঢিলে না হয়ে আরও শক্ত হচ্ছে। এক পর্যায়ে জ্যাক নিস্তেজ হয়ে যায়। রেন রেগে জ্যাকের শরীর বারান্দার বাইরে ছুঁড়ে মারে, আর জ্যাকের লাশ জঙ্গলে গিয়ে পড়ে। রেনের রাগ তবুও কমছে না। হঠাৎ ফুপানোর আওয়াজ কানে আসতেই রেনের ধ্যান ভাঙে। পেছনে ফিরতে দেখে এমিলি ভয়ে জড়সড় হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। রেনের হাত থেকে রক্ত পড়ছে জ্যাকের। এমিলি, দূরে থাকো আমার কাছ থেকে। তুমি মানুষ নও, তুমি ভ্যাম্পায়ার। এমিলি, ওর কথা শোনো প্লিজ। আমি কিছু শুনতে চাই না। এমিলি দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। রেন এমিলিকে থামানোর চেষ্টা করেনি। ও জানতো একদিন না একদিন এমনটাই হতোই। সেই একদিন হয়তো আজকেই, বর্তমানে। চোখ খুলে ফেলল রেন। বৃষ্টির পানিতে চোখের পানি আড়াল হয়ে যাচ্ছে। একদিন তুমি আমার কাছ থেকে প্রমিস নিয়েছিলে এমিলি যেন কখনো তোমাকে নিজের থেকে দূরে না সরায়। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি আর ভুলবো না। রেইন ডেভিন কখনো তার কথার খেলাপ হয় না। যে পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে আমাকে নিজের কাছেই পাবে তুমি। তুমি আমার ভালোবাসার সাথে, কিন্তু এখন আমার ফোর্স লাভের সাথে পরিচিত হবে। যে জিনিস আবশ্যে না পাওয়া যায় সেটাকে ফোর্সফুলি আদায় করতে জানে রেইন। তুমি আমার ছেলে, আমার আছো আর আমারই থাকবে। ইউ অনলি বিলং টু রেইন ডেভিন। রেন উঠে দাঁড়ায়। ক্যাসেলের ভেতর প্রবেশ করেও এমিলি জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতেই পেছন ফিরল ও। রেন হাতে কয়েকটা সাদা গোলাপ নিয়ে এসেছে এমিলির সামনে। লুক প্যানকেক, আমার গার্ডেনের ফ্লাওয়ার তোমার জন্য। ফুলগুলো এগিয়ে দিয়ে এমিলি রেনের মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। কোথাও শুনেছিলাম, যে ফুল ভালোবাসে সে কখনো মানুষ হত্যা করতে পারে না। তাহলে রেন কিভাবে খুনি হতে পারে? এমিলি কাকে বিশ্বাস করবে? যাকে ভালোবাসে তাকে, নাকি যাকে তার ভালোবাসার মানুষটির সবচেয়ে বড় টোকা দিয়েছে তাকে? দোটানায় পড়ে গিয়েছে এমিলি। এমিলিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রেন এমিলির গালে স্পর্শ করে নরম স্বরে বলতে শুরু করে। আমি বলছি না যে আমাকে বিশ্বাস করো, বরং আমি বলছি যে সবসময় নিজের মনের কথা বিশ্বাস করবে, কারণ মন কখনো ভুল বলে না। আমি জানি তুমি আমাকে এখন আগের মতোই ভালোবাসো, কিন্তু কিছু একটার আড়ালে সে ভালোবাসাটা ঠেকে গিয়েছে। সবই অনেক খারাপ জিনিস এমিলি। যখন আমাদের হাতে থাকে তখন আমরা এর মূল্য দিই না, কিন্তু যখন ছুটে যাই তখন আফসোস করি। তুমি এখন আমাকে দূরে ঠেলে দিচ্ছ, কিন্তু হয়তো এমন একদিন আসবে যখন তুমি চাইলেও আমাকে কাছে পাবে না। রেনের চোখের কোণে পানি জমে আছে। ওর প্রতিটা কথা এমিলির হৃদয়ে গেঁথে যাচ্ছে। রেনের কথায় একটা লুকানো কষ্ট অনুভব করছে ও, কিন্তু এই কষ্টটা কি? রেন বেডের ওপর ফুলগুলো রেখে চলে গেল। রেন চলে যেতেই এমিলি ফুলগুলো হাতে নিয়ে নেয়। কি সত্য কি মিথ্যা আমি কিছুই বুঝতে পারছি না রে। আমার মন বলে যে তুমি কোনো ভুল করতে পারো না, কিন্তু সে যে বলল তা কি মিথ্যা? তার কাছে প্রমাণ ছিল তোমার বিরুদ্ধে, সেগুলো কিভাবে অস্বীকার করি আমি? হেল্প মি গড, প্লিজ আমাকে রাস্তা দেখান। কি সত্য কি মিথ্যা প্লিজ আমাকে বুঝতে সাহায্য করেন। হঠাৎ রুমের মধ্যে ল্যান্ডলাইনের শব্দ পেল এমিলি। ওর বেডের পাশেই একটা ল্যান্ডফোন রাখা, আর সেটা রিং হচ্ছে। এমিলি কিছুটা কনফিউশন নিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, রেডি হয়ে নাও, আমরা হসপিটালে যাব ফাস্ট বলেই কেটে দিল। এমিলি কিছুটা অবাক হয় রেনের ব্যবহারে, কিন্তু ক্যাসেল থেকে বের হবে ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল ও। এমিলির রুমে জয়েন্ট কাভার্ড, দেওয়ালের সাথে একদম ফিট করানো। এই ধরনের কাভার্ড এমন বড় ক্যাসেলের মতো বাড়িতেই থাকে সাধারণত। এই বাড়ির প্রতিটা জিনিস রাজকীয়। মাঝে মধ্যে মনে হয় এমিলি এই ক্যাসেলের কুইন আর রেন কিং। কতগুলো ভাবতে ভাবতে এমিলি কাভার্ড খুলে ড্রেস বের করে রেডি হয়ে নিল। তারপর নিচে নেমে এলো। রেন এমিলিকে দেখেই ওর সামনে এগিয়ে যায়। তারপর মুখে হাসি নিয়ে বলে, বাইরে নিয়ে যাচ্ছি বেঁধে এটা ভেবো না যে আর এখানে আসতে হবে না। নাও, তুমি আমার সাথে হসপিটালে যাবে আর আমার সাথে এখানে ফিরে আসবে। আমি চাই না আমার কারণে তোমার এত বছরের কষ্ট বৃথা যাক, তাই তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছে। কিন্তু প্যানকেক, আমাকে ধোকা দেওয়ার চেষ্টাও করো না। এমিলির গালে আঙুল দিয়ে স্লাইড করে। এমিলি ভেবেছিল পালিয়ে যাবে, কিন্তু রেনের কথা শুনে মাথা থেকে পালানোর ভূত দৌড়ে পালিয়ে গেছে ওর। রেন এমিলির হাত ধরে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। ইন হসপিটাল। রেন নিজের কেবিনে আর এমিলি জিসার সাথে বসে আছে। জিসা ওকে প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে দিচ্ছে।
যে কালকে থেকে ও কোথায় ছিল, কেন ওর ফোন ধরেনি। এমিলি দিশাকে কোনো রকমের উল্টাপাল্টা বুঝ দিয়ে চুপ করিয়ে দেয়। রেন কাজ করছে, এমন সময় কিছু একটা অনুভব করতে পারেও। বাতাসে কারো চেনার গায়ের গন্ধ আসছে। রেন চমকে দাঁড়িয়ে যায়। ওর মুখ থেকে অটোমেটিক্যালি একটা নাম বেরিয়ে আসে, আরুন। রেন দ্রুত নিজের কেবিন থেকে বেরিয়ে আসে। বাইরে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এমিলি কিছু ফাইল নিয়ে রেনের কেবিনের দিকে যাচ্ছিল, কিন্তু রেন কেমন হন্তদন্ত করে আসতে দেখে থেমে যায় ও। রেন মেন গেটের সামনে দাঁড়িয়ে যায়। ওকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে এমিলি কিছুটা অবাক হয়। হোয়াট হ্যাপেন রেন? রেন একইভাবে তাকিয়ে আছে গেটের দিকে। হঠাৎ একটা গাড়ি ফুল স্পিডে ব্রেক কষে গেটের সামনে। ড্রাইভার বের হয়ে একটা ছাতা নিয়ে পেছনের দরজা খুলে দেয়। দরজা খুলতেই একজন নেমে আসে গাড়ি থেকে। হোয়াইট কালার শার্ট, তার উপর ব্ল্যাক কালারের লং কোট, ব্ল্যাক বুট, গায়ের রং ফর্সা, রেনের মতো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার চোখ রেনের মতো নীল রঙের। যে কেউ দেখলেই বলবে হয়তো এরা ভাই। মুখে বাঁকা হাসি নিয়ে এগিয়ে আসে সে রেনের দিকে। হসপিটালের সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, কেউ বুঝতে পারছে না এই আগন্তুকটা কে। ওয়াও, ডিয়ানা সহ বাকি সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আগন্তুকটি রেনের বরাবর কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। চেহারায় অদ্ভুত ভাব নিয়ে বলতে শুরু করে সে। আরন ডেভিন এই হসপিটালের নিউ সিনিয়র ডক্টর। সবাইকে উদ্দেশ্য করে। ও, আর একটা পরিচয় দিতে ভুলেই গেলাম, আপনাদের সিনিয়র ডক্টর রেইন ডেভিড এর ছোট ভাই আমি। রেনের দিকে বাঁকা হেসে তাকিয়ে আরন এগিয়ে এসে রেনকে জড়িয়ে ধরল। আই মিস ইউ ভাই। এটা কি নতুন ড্রামা আরুন? বলে দিলে তো ডামার কোনো মজাই থাকবে না ভাই, অপেক্ষা করো, দেখো কি হয়। আরন রেনের থেকে সরে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, আমি কালকে থেকে জয়েন করব, আজকে জাস্ট পরিচিত হতে এসেছিলাম, কালকে দেখা হবে, টেক কেয়ার। আরন রেনের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিয়ে পেছন ফিরে চলে গেল। ও কি চায় আবার? রেইনের ক্ষতি করতে আসেনি তো। আরন ঘৃণা করে রেইনকে, তাহলে কি রেইনের জন্য বিপদ ডেকে আনছে ও? তুই কি চাস তা আমি ভালো করে জানি আরুন, কিন্তু এটা সম্ভব না। আমি এটা হতে দেব না। তোর এই চাওয়া আমি পূরণ হতে দেব না। তার বদলে যদি আমার অস্তিত্ব শেষ হয় তাও না। গাড়ির জানালার বাইরে এক ধ্যানে তাকিয়ে আছে আরন। ওর চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু তা গড়িয়ে পড়তে দিচ্ছে না ও। দাবিদার দুজন ছিলাম, কিন্তু অধিকার শুধু তুমিই পেলে, কিন্তু তাও কখনো হিংসা জিনিসটা আমাদের মাঝে আসতে দেয়নি আমি। কিন্তু তুমি যা করছো তা ক্ষমার যোগ্য না। তুমি যেভাবে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো, যেভাবে আবারও আমি সব আদায় করব। ইউ আর দ্য বেস্ট ভ্যাম্পায়ার নাইফ, বাট ইউ আর ফেইল টু বি এ গুড ব্রাদার রেইন ডেভিন। ফিরিয়ে আনবো তাকে আমি যে কোনো মূল্যে, তার জন্য মরতেও এবং মারতেও পিছুপা হব না। ইন ক্যাস্টেল নিচের রুমে বসে আছে এমিলি। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর, কিন্তু একটিরও উত্তর ওর জানা নেই। আরন কি করতে চাইছে? ওর কথা বুঝে যাচ্ছিল যে ওর মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি? এমিলি দাঁড়িয়ে রুমে পায়চারি করতে শুরু করে। সেদিন আমি আরনের চোখে যে রাগ দেখেছিলাম তা ভয়ঙ্কর কিছু আগমনের বার্তা দিচ্ছিল। এমিলি সোফায় বসে ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন আরনের সাথে ওর প্রথম দেখা হয়েছিল। ফ্ল্যাশব্যাক। রেইনের ভাম্পায়ের রূপ দেখে দৌড়ে ভ্যানু থেকে বেরিয়ে আসে এমিলি। রাস্তায় আসতেই কারো কথা শুনে থমকে যায় ও। রেইন ডেভিনের ভ্যাম্পায়ার রূপ তাহলে তোমার সামনে এসেই পড়লো? এমিলি চমকে তাকালো সেই দিকে। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে আছে লোকটি। আপনি? লোকটি পকেটে হাত রেখে বেপরোয়াভাবে এগিয়ে আসে এমিলির দিকে। আরন, ডেভিন রেইনসের সো কল্ড ছোট ভাই বলতে পারো। রেইনের ভাই? অবাক প্লাস ভীতু হয়ে। ডোন্ট ওয়ারি, আমি মানুষ, ভ্যাম্পায়ার না। তুমি মানুষ, রেইন ভ্যাম্পায়ার? আমি কিছু বুঝতে পারছি না। পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের অজানা, আর এই অজানা রহস্য না হয় তুমি তোমার রেইনের থেকে জেনে নিও। তুমি কি চাও আমার থেকে? সিরিয়াসলি, তুমি আমাকে কি দেবে? আমি শুধু তোমাকে রেইনের সত্য বলতে এসেছিলাম, এখন থেকে তুমি সব জেনে গিয়েছো। থাক, আমার চাপ কমলো। ও তোমার ভাই হয়, তাহলে ওর বিরুদ্ধে তুমি কেন আমাকে সত্য জানাতে এসেছো? সৎ ভাই হয়, আর হ্যাঁ, সত্য জানাতে এজন্য এসেছি কারণ সত্য জানাটা তোমার অধিকার ছিল। আই এম শিওর এখন তুমি ওকে ঘৃণা করো। আমিও মানে? আর কি আছে এই রেনকে ঘৃণা করে? আমি? তুমি? কিন্তু কেন? কারণ তোমার রেইন আমার থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস দূর করে দিয়েছে। শুধু তাই নয়, ও ভাই হয়ে ধোকা দিয়েছে আমায়। রেগে দেওয়ালে ঘুষি মেরে এমনি ভয় পেয়ে যায় আরনের কাজে। কাঁপা কাঁপা ভাবে বলেও, কি করেছো? শুনতে চাও তোমার রেইন কি অপরাধ করেছিল? তাহলে শোনো। আরন এমন কিছু বলে এমিলিকে যা এমিলি কল্পনায়ও ভাবেনি। ওর বিশ্বাস হচ্ছে না রেন এমন কিছু করতে পারে।
তুমি মিথ্যে বলছো। আরন কখনো মিথ্যা বলে না। মিথ্যা বলা, ধোকা দেওয়া তোমার রেহিনের ফিরত আমার না। রেন এমন কেন করবে, তাও নিজের ভাইয়ের সাথে? এই উত্তরের আশায় আজও তাকে বাঁচিয়ে রেখেছি, নাহলে কবে শেষ করে দিতাম। এমিলি ভয় পেয়ে যায় আরনের কথায়। রেনের ক্ষতির কথা ভাবতেও ওর ভিতরটা কেঁপে ওঠে। অ্যালার্ট করতে এসেছিলাম, আমার কাজ শেষ, বাকিটা তোমার উপর। ওর সাথে থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে আই ডোন্ট কেয়ার। না, এইভাবে বসে থাকলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো না। আমাকে রেনের কাছ থেকে সব প্রশ্নের উত্তর জানতে হবে, ওকে উত্তর দিতেই হবে আমায়। এমিলি দ্রুত পদে রেনের রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রেনের রুমে যাওয়ার পথে একটা আওয়াজ শুনতে পায়ও। এমিলি আওয়াজটার পেছনে সেদিকে চলে আসে। দেওয়ালের আড়ালে লুকিয়ে দেখতে পায় এমিলি যে রেন একটা সিক্রেট ডোর থেকে বের হচ্ছে। রেন রুম থেকে বের হতেই রুমটার দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তারপর দেওয়াল দিয়ে ঢেকে যায়। কেউ বলতে পারবে না দেওয়ালের বাইরে একটা কক্ষ আছে। কিসের রুম এটা, আর এত কড়া সিকিউরিটি কেন, এর বিষয়টা ভাবাচ্ছে এমিলিকে। হয়তো এই কক্ষের মধ্যেই ওর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, ভাবছে এমিলি। রেন আশপাশ চেক করে সরে যায় ওখান থেকে। রেন চলে যেতেই এমিলি দেওয়ালটার সামনে চলে আসে, কিন্তু কিভাবে খুলবে সেটা তো ওর জানা নেই। কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। রেন কিভাবে ওপেন করেছে এটা? দেওয়ালে হাত দিয়ে চেক করছে। হঠাৎ এমিলি দেওয়ালে থাকা একটা পোর্ট্রেটে হাত রাখে। পোর্ট্রেটে এমিলির হাতের ছাপ পড়তেই দেওয়াল সরে যায় আর দরজা খুলে যায়। এমিলি অবাক হয়ে যায়। তাহলে এখানে স্পর্শ করলে দরজা খুলে? যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই। এমিলি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে একটা গুহার মতো আর বরাবর সরু রাস্তা। এমিলি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তত একটা আলো নেই, তাও সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে ওর মনের ভয় ততই তীব্র হচ্ছে। আল্লাহ জানে সামনে কি অপেক্ষা করছে ওর জন্য। সামনে যেতেই অবাক হয়ে যায় এমিলি। অনেকগুলো জেলখানার মতো লকআপ সাধারণত লোহা দিয়ে তৈরি হয়, কিন্তু এগুলো সিলভার দিয়ে তৈরি। কাদের কয়েদ করে রাখা হয়েছে এখানে, ভাবছে এমিলি। এমিলি একটা লকআপের সামনে চলে যায়। বড় একটা সিলভারের তালা ঝোলানো, ভেতরে কে বুঝতে পারছে না ও। ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসছে, মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণীর। এমিলির সাহস হচ্ছে না উকি দেওয়ার। রেন একজন ভ্যাম্পায়ার নাইট, হয়তো এখানে ওরা হিংস্র প্রাণীদের আটক করে রাখে। এমিলি পুরো জায়গা ঘুরছে। হঠাৎ একটা জায়গায় ওর চোখ আটকে যায়। একটা লকআপে কালো রঙের কফিন, আর কফিনের চারদিকে সিলভারের বড় কিল অর্থাৎ তারকাটা মারা। অন্যান্যগুলোর থেকে এটাতে বেশি সেফটি দিয়েছে। এমিলি লকআপের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে ঘাবড়ে ঘুরে দাঁড়ালো। পেছনে জনকে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে ওর। রেনের চোখ অসম্ভব লাল হয়ে গেছে রাগে। চোখ দিয়ে বুঝি গিলে খাবে ও এমিলিকে। রেন, আমি তো। আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই এমিলির হাত শক্ত করে ধরে ফেললো রেন। তারপর দ্রুত ওকে নিয়ে বেরিয়ে আসলো রুমটা থেকে। রেনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমিলি। রেন সোফায় বসে দু হাত ফোল্ড করে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। রেন কেন এখনও চুপ করে আছে বুঝতে পারছে না এমিলি। অন্য সময় হলে তো চেঁচিয়ে পুরো বাড়ি তুলে নিত, তাহলে আজ এত শান্ত কেন? রেন ওই অবস্থাতেই এমিলিকে বলে, আজকে আমি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিব এমিলি, কিন্তু তার আগে তোমাকে আমার অতীতের কিছু বিষাক্ত মুহূর্তের কথা জানতে হবে। রেন উঠে জানালার সামনে চলে গেল। বাইরে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো ও, আমরা ভ্যাম্পায়ার নাইটের বংশধর। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা হিংস্র ভ্যাম্পায়ারদের শেষ করে আসছে। ভ্যাম্পায়ারদের সাথে আমাদের শত্রুতার ইতিহাস অনেক পুরনো। আমি আর আরনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের ড্যাড আমাদের এই দায়িত্ব দেন। আরনের মম রোজাবেল আমার সৎ মা, অর্থাৎ আমার ড্যাডের দ্বিতীয় স্ত্রী। আমার মম মারা যান তখন আমি অনেক ছোট। মিস রোজাবেল আমাকে ততক্ষণ সবসময় আরনকে আমার বিরুদ্ধে করতে চাইতেন। যেহেতু আমি বড় ছেলে, তো উত্তরাধিকার সূত্রে লিডারের পাওয়ার আমার পাওয়া উচিত, কিন্তু উনি আরনকে ভ্যাম্পায়ার নাইটের লিডার বানাতে চাইতেন। আরন কখনো তার কথায় কান দিত না, আমাকে নিজের আপন ভাই ভাবত। আর আমিও। আমরা যতই বড় হতে থাকি, নিজেদের দায়িত্বের সম্পর্কে ততটা অভিজ্ঞতা অর্জন করতে থাকি। আমাকে ড্যাড ভ্যাম্পায়ার নাইটদের লিডার ঘোষণা করেন। অ্যারন অনেক খুশি ছিল আমার জন্য। কিছুদিন পর আমরা জানতে পারি অ্যারন একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ভ্যাম্পায়ার গার্ল। ওর নাম ছিল লিউমিনা। আরন ওকে ভালোবাসত, কিন্তু লিউমিনা আরনকে শুধু নিজের স্বার্থ সিদ্ধি আর আমাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করছিল। আমরা অনেক বোঝাই আরনকে, কিন্তু ও রেগেছে। মিস রোজাবেল এই সুযোগে আরনকে আমার বিরুদ্ধে করার জন্য ওর কানে বিভিন্ন কথা ঢোকান।
আমি নাকি ওর খুশি সহ্য করতে পারি না, ওকে নিচু করে দেখি। ধীরে ধীরে আরন ঘৃণা করতে শুরু করে আমায়। হঠাৎ একদিন ভ্যাম্পায়াররা আমাদের উপরে হামলা করে। আরন সেদিন ওখানে ছিল না। তাদের একটা উদ্দেশ্য, ক্রিস্টাল নাইফ অর্জন করা, যা দিয়ে ওরা আরও শক্তিশালী হয়ে যাবে, আরও হিংস্র হয়ে যাবে। ওরা লেভেলি ভ্যাম্পায়ার, যারা অনেক হিংস্র আর খারাপ প্রকৃতির হয়। পিওর ব্লাডেড ভ্যাম্পায়াররা কখনো কারো ক্ষতি করে না, বরং তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়েও নিজের শক্তি অন্যের বিরুদ্ধে ব্যবহার করে না। সেদিন আমাদের সাহায্যের জন্য আমাদের পাশে পিওর ব্লাডেড ভ্যাম্পায়াররা ছিল। অনেক ভয়ঙ্কর যুদ্ধ হয় সেদিন আমাদের মাঝে। লিউমিনা মিস রোজাবেলকে মেরে ফেলেন। লিউমিনার বাবা আমাকে মারার জন্য আমার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু ও পেরে উঠছিল না। আমাদের দুজনের ফাইটের মধ্যে লিউমিনার পেছন থেকে আমার পিঠে ছুঁড়ে ঢুকিয়ে দেয়। ড্যাড কোনো উপায় না পেয়ে সিলভার নাইফ দিয়ে লিউমিনাকে আঘাত করেন। লিউমিনা নিচে পড়েছে। আমি কোনো রকমে নিজের শক্তি সঞ্চয় করে লিউমিনার ড্যাডের বুকে সিলভার নাইফ ঢুকিয়ে দিই, আর সে মারা যান। আমি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ি মাটিতে। সব ভ্যাম্পায়ার পালিয়ে যায়। আমি ড্যাড আর পিওর ব্লাডেড ভ্যাম্পায়ার কিং ছিলেন শুধু। আমাকে নিয়ে তারা দ্রুত ভ্যাম্পায়ার কিংডমে চলে যান। আরন বাসায় পৌঁছে সবার মৃত অবস্থা দেখেন। লিউমিনা আর ওর ড্যাডের লাশ সরিয়ে ফেলেছিল ভ্যাম্পায়ার কিং, কারণ ওরা ভ্যাম্পায়ার, যে কোনো মুহূর্তে সঠিক পন্থা হতে জীবিত করে ফেলা যাবে। কিং রিস্ক নিতে চাননি। লিউমিনাদের রাজ্যের সেনাপতি আরনকে ভুলভাল বোঝায় যে আমরা চাল করে তাদের ইনভাইট করি, তারপর তাদের উপর হামলা করে লিউমিনা আর তার বাবাকে মেরে ফেলে। তখন থেকে আজ অবধি আরন ঘৃণা করে আমায়। ও লাগাতার চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে লিউমিনার শরীর খুঁজে ওকে জীবিত করতে। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে রেন। ওর চোখ ছলছল করছে। এমিলির কাছে সব যেন কোনো গল্প কাহিনীর মতো লাগছে। তুমি তো মানুষ ছিলে, তাহলে ভ্যাম্পায়ার কিভাবে হলে রে? ভ্যাম্পায়ার কিংডমে নিয়ে যাওয়ার পর আমার অবস্থা আরও খারাপের দিকে যায়। আমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না তাদের কাছে। তখন ভ্যাম্পায়ার কিং নিজের ব্লাড দিয়ে আমাকে ভ্যাম্পায়ার রূপে নতুন জীবন দেন। ইউ নো হোয়াট এমিলি, আমি কখনো এমন জীবন চাইনি। যাদের নিজের হাতে শেষ করে এসছি, আজ তাদের রূপে বেঁচে থাকতে হচ্ছে আমার। আজ এই অভিশপ্ত রূপের জন্য যাকে এত ভালোবাসি, সে আমাকে ঘৃণা করে। এমিলির মাঝে এক অপরাধবোধ কাজ করছে। সেদিন আরনের কথায় বিশ্বাস করে কতটা ভুল ভেবেছে ও রেনকে, কিন্তু আরন তো নিজেও সত্যটা জানে না। ও তো নিজের ভালোবাসার জন্যই করছে এসব। দোষ আরনের না, লিউমিনার যে ওকে ধোঁকা দিয়েছে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। এমিলির চোখে অপরাধবোধ স্পষ্ট দেখতে পাচ্ছে রেন। রেন এমিলির কাছে এসে ওর গালে হাত ছুঁয়ে বলতে শুরু করে, সত্যি বলছি এমিলি, ভুল আমার ছিল না, তারা ধোঁকা দিয়েছিল আমাদের। আরনকে আদৌ সত্যটা জানাতে পারেনি, কারণ ও সত্য জানলে হয়তো আমাকে মাফ করবে, কিন্তু ড্যাডকে ভুল বুঝে ফেলবে। আমি এমনটা চাই না। আই এম সরি রে, আমিও ভুল বুঝেছি তোমাকে। সেই দিন আরনের কাছ থেকে ওসব কথা শুনে আমি সহ্য করতে পারিনি। আমি কখনো ভাবিনি তুমি এমনটা করতে পারো, তাই ভুল বুঝে ফেলেছিলাম তোমায়। ক্ষমা করে দাও প্লিজ। রেনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, প্যানকেক, ক্ষমা কিসের? হ্যাঁ, তুমি কোনো ভুল করনি, ভুল আমি করেছি। নিজের জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে তোমাকে বিপদে ফেলে। আমার উচিত ছিল তোমাকে প্রথমে সব জানিয়ে দেওয়া, কিন্তু জানো, আমি ভয় পেয়ে গেছিলাম যদি তোমাকে হারিয়ে ফেলি, যদি আমার অস্তিত্বের সম্পর্কে জেনে তুমি আমাকে দূরে সরিয়ে দাও। অনেক ভালোবাসি তোমায় এমিলি, প্লিজ ডোন্ট লিভ মি। আমি যাব না রে, কখনো তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। রেন এমিলিকে ছেড়ে ওর সামনে হাঁটু করে বসে পড়ে। তারপর বলতে শুরু করে, বিয়ে করবে আমায় এমিলি? হবে মিস এমিলি আহমদ থেকে। এমিলি অবাক হয়ে গেছে রেনের কথায়। এমিলি রেনের হাত ধরে বসে ওকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, ইয়েস রেন, আই ওয়েন্ট টু বি বেটার হাফ। রেন এমিলির হাত ধরে দাঁড়িয়ে যায়। তারপর বলে, চল আমার সাথে। তুমি কোথায়? রেন কোনো জবাব না দিয়ে এমিলির হাত ধরে বেরিয়ে আসে। আফটার সাম টাইম, চার্চ। রেন আর এমিলি চার্চের বাইরে দাঁড়িয়ে আছে। এমিলি বুঝতে পারছে না রেন কেন ওকে নিয়ে এসেছে এখানে। কাম উইথ মি। রেন এমিলিকে নিয়ে ফাদারের সামনে দাঁড়ায়। ফাদার, উই ওয়ান্ট টু ম্যারি রাইট নাও। এমিলি হা হয়ে দেখছে রেনকে। দুটো মেয়ে আসে ওদের সামনে। তারপর এমিলিকে বলে তাদের সাথে যেতে। এমিলি রেনের দিকে তাকালে রেন ওকে মাথা নাড়িয়ে পারমিশন দেয় যাওয়ার। মেয়ে দুটো এমিলিকে একটা রুমে নিয়ে যায়। সাদা রঙের গাউন, মাথায় নেটের ওড়না, তার উপর ফুলের তাজ, হাতে সাদা রঙের গ্লাভস। ওড়নাটা দিয়ে নাক অব্দি ঢেকে দিয়েছে এমিলির। এমিলি নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যায়। পুরো বউ বউ লাগছে ওকে, রেনের বউ।
ব্লাশিং হচ্ছে এমিলি। এমিলির হাতে একটা স্টার গেজারের তোড়া দেয় ওরা, তারপর ওকে নিয়ে আবার চার্চে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ জমা হয়ে গিয়েছে। অবাক এমিলি, এত দ্রুত এসব প্রিপারেশন কিভাবে করলো রেন? সামনে তাকাতে চোখ আটকে গেল এমিলির। রেন পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক শুটে একটা গোলাপ ফুল লাগানো, তাও সাদা রঙের। এমিলি বুঝতে পারছে এটা রেনের গার্ডেনের ফুল। মুচকি আসলো এমিলি। রেন মুগ্ধ চোখে দেখছে এমিলিকে। রেনের বরাবর দাঁড় করানো হয় ওকে। ফাদার বিয়ে পড়ানো শুরু করেন। ওদের সামনে দুটো আংটির বক্স আনা হয়। রেন বক্স থেকে নীল রঙের পাথরের আংটিটি বের করে এমিলির জন্য। আংটিটা অদ্ভুত রকমের নীল রঙের, পাথর কিছুটা চাঁদের শেপের। এমিলির হাত নিজের হাতের ভাঁজে নিয়ে আলতো করে ওর আঙুলে পরিয়ে দেয় রিংটা। রিং পরানো শেষে এমিলির হাতের উল্টো পিঠে চুমু খেলো ও। আমি থাকি কিংবা না থাকি, এটা সবসময় তোমাকে আমার অস্তিত্ব নিজের আশেপাশে অনুভব করাবে। এমিলি অন্য বক্স থেকে রিং বের করে রেনকে পরিয়ে দিল। সব কাজও শেষ করে ওদের বিয়ে সম্পূর্ণ করা হয়। Now you both are husband and wife. Congratulations, my child. সবাই দাঁড়িয়ে ওদের অভ্যর্থনা জানাচ্ছে। রেন এমিলি ঠোঁটে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে বলল, আই লাভ ইউ প্যানকেক। আই লাভ ইউ টু রেন। রেনকে জড়িয়ে ধরে রেন সবাইকে বিদায় জানিয়ে এমিলিকে নিয়ে ক্যাসেলে চলে আসে। প্রথমবার ধোকা দিয়ে এনেছিলাম, আর আজকে ভালোবেসে তোমার স্বীকৃতিতে বউ করে আনছে আমার ক্যাসেলে। ওয়েলকাম টু মাই কিংডম কুইন। রেন এমিলিকে কোলে তুলে নেয়, তারপর সিঁড়ি বেয়ে নিচের রুমে নিয়ে আসে। রুমের দিকে তাকাতেই এমিলি অবাক। পুরো রুম সাদা গোলাপ দিয়ে সাজানো। এত কিছু কখন করলে রে? এত কম সময়ে এসব অসম্ভব। কোল থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে। নাথিং ইজ ইম্পসিবল ফর রেন ড্যাভিন। এমিলিকে পেছন থেকে জড়িয়ে ধরে রেন একটা সাদা গোলাপ এনে এমিলির সামনে ধরে বলে, দিস ইজ দ্য সিম্বল অফ আওয়ার লাভ, এমিলি। হোয়াইট রোজ। রেন এমিলির মাথার ফুলের ক্রাউনটা সরিয়ে ফেলে, সাথে সাথে নেটের ওড়নাটা নিচে পড়ে যায়। রেন সাদা গোলাপটা এমিলির চুলে ডান সাইডে লাগিয়ে দেয়, তারপর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলে, তোমাকে যখন প্রথম দেখেছিলাম বৃষ্টির মাঝে আমার সামনে এগিয়ে আসতে, তখন মনে হয়েছিল পুরো দুনিয়া যেন থমকে গিয়েছে। শুধু তোমাকে চোখের সামনে দেখছিলাম, আশেপাশে কে ছিল সেদিকে কোনো খেয়ালই ছিল না। তোমাকে নিজের করে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল তখন, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে দূরে সরেছে। কখনো ভাবিনি এই আকাঙ্ক্ষাটা পূরণ হবে, কিন্তু দেখো আজ তুমি আমার পাশে, আমার কাছে আছো। সব যেন স্বপ্নের মতো লাগছে, জানো। স্বপ্ন নয় রে, আমি সত্যি তোমার কাছে, তোমার পাশে আছি আর থাকবো যতদিন আমার নিঃশ্বাস চলবে। রেন এমিলির ঘাড়ে নিজের মুখ ডোবায়। রেনের গভীর স্পর্শ অনুভব করছে এমিলি নিজের মাঝে। রেনের স্পর্শ ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। এমিলির নিঃশ্বাস ঘন হয়ে আসছে। রেন এমিলিকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল। ওদের গভীর ভালোবাসার পূর্ণতা পাচ্ছে ওদের। রেন নিজের গার্ডেনে দাঁড়িয়ে আছে, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। এমিলি দৌড়ে ক্যাসেল থেকে বেরিয়ে গার্ডেনে চলে আসে। রেন, কি করছো এখানে? ভিতরে আসো। রেন এমিলির দিকে অপলক তাকিয়ে আছে। ওর চুল বেয়ে পানি টপ টপ করে পড়ছে, চোখের পাপড়ি ভিজে একাকার, তাও পলক ফেলছে না ও। এমিলি হাতে ছাতা নিয়ে রেনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, রেন, কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এমিলি রেনের কাছে আসতেই রেন পিছুতে শুরু করে। রেন, কোথায় যাচ্ছ তুমি? এক পেছোতে পেছোতে হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। এমিলি ঘাবড়ে যায় হঠাৎ রেনের গায়েব হয়ে যাওয়ার। আচমকা বৃষ্টি থেমে যায়, সূর্যের ঝিলিক দেখা দেয়। রেন, কোথায় তুমি? আশেপাশে ঘুরে খুঁজতে খুঁজতে এমিলি হঠাৎ খেয়াল করলো সাদা গোলাপগুলো ধীরে ধীরে লাল রং ধারণ করছে। এক পর্যায়ে সাদা রঙের গোলাপগুলো রক্তিম লাল রঙের হয়ে যায়। এমিলি ভয় পেয়ে যায়। আশেপাশে কোথাও রেন নেই। এমিলি পাগল প্রায় ওকে খুঁজতে খুঁজতে। রেন! এমিলি, আমি এখানে, চোখ খুলে দেখো। রেনের ঝাঁকুনিতে চোখ খুলে ফেল এমিলি। ধরফরিয়ে উঠে বসে রেনকে জড়িয়ে ধরেও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেও, যেন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কি হচ্ছে প্যানকেক, খারাপ স্বপ্ন দেখেছ? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এমিলি মাথা ঝাঁকালো। ডোন্ট ওয়ারি, শুধু একটা স্বপ্ন ছিল, যা দেখেছো ভুলে যাও। স্বপ্ন কখনো সত্য হয় না, এই জন্য এটাকে স্বপ্ন বলে। এমিলি এবার কিছুটা শান্ত হয়। রেন এমিলির মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে ফ্রেশ হয়ে আসো, আমি নিজের হাতে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। তুমি বানিয়েছো? ইয়প। এমিলির নাক টিপে। আমি টেবিলে সার্ভ করছি, তুমি চলে আসো। ওকে ওকে। রেন এমিলির কপালে চুমু দিয়ে নিচে নেমে গেল।
এমিলি ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই একটা জিনিস দেখে থমকে যায়। রেন কালকে রাতে ওকে যে সাদা গোলাপটা দিয়েছিল সেটা লাল হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর এমিলি রেডি হয়ে ডাইনিংয়ে বসে পড়ে। ওর মুখ এখনও মলিন হয়ে আছে। রেন বুঝতে পারছে যে হয়তো স্বপ্নটা অনেক খারাপ ছিল, যার জন্য এমিলি এখনও আপসেট। লুক প্যানকেক, তোমার জন্য রেইনের হাতের তৈরি স্পেশাল প্যানকেক উইথ চকলেট জেলি। এমিলি তাকিয়ে দেখে প্যানকেকগুলো লাভ শেপের। হেসে দেয় এমিলি। এই হাসিটাই আশা করছিল রেন। খেয়ে বলো কেমন হয়েছে। ওর পাশে বসে এমিলি প্যানকেকে মুখ দিতেই অবাক, কারণ এর স্বাদ অসম্ভব ভালো আর চকলেট জেলিটা আরও বেশি টেস্টি হয়েছে। সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বলো। ইটস ডেলিশিয়াস। ভয় ভয় দিয়েছিলে, ভাবলাম ভালো হয়নি। রেন এমিলির হাত ধরে বলতে শুরু করে, এই রিংটা দেখছো এমিলি? এমিলির হাতের আংটিটা দেখিয়ে। হ্যাঁ, কেন? এটা কোনো সাধারণ রিং না, এটা ভ্যাম্পায়ার নাইটদের লাইফ রিং। আমি এখন লিডার, তাই আমার জীবন এটার সাথে জড়িত। যে পর্যন্ত আমি বেঁচে আছি এই পাথরটা আমার গাঢ় নীল রঙেরই থাকবে, কিন্তু আমার অস্তিত্ব শেষ হলে এটা রং পাল্টে ফ্যাকাশে হয়ে যায়। তাই যদি কখনো দেখো এই রিংটা ফ্যাকাশে হয়ে গেছে, ভেবে নেবে আমি নেই। এমিলি কিছুটা ঘাবড়ে যায় রেনের কথায়। রেনকে জড়িয়ে ধরে ও। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না রেন। রেন হালকা হেসে এমিলিকে নিজের বুকে জড়িয়ে নিল। ব্রেকফাস্ট সেরে রেন এমিলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হসপিটালে পৌঁছাতেই সবাই ওদের কংগ্রেস জানায়। অনেকেরই খুশি, তবে কারো মুখ হাসি নেই, চোখে হিংসে। রন, ডিয়ানা আর কয়েকটা মেয়ের দিকে তাকানোই যাচ্ছে না। ডিয়ানা আর বাকিরা মেয়েরা রেনের দুঃখে আপসেট, আর রন এমিলির। সবাই যার যার কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর এমিলি অন্য চেম্বার থেকে ফিরতেই ডিয়ানা ওর পথ আটকায়। হোয়াট? রেইনের সাথে তোমার বিয়ে হয়েছে তাই বলে নিজেকে বেশি প্রায়োরিটি দিও না। তুমি আগেও আমার শত্রু ছিলে, এখনও তাই। এটাই বলতে চেয়েছিল। আমি কখনো তোমাকে নিজের শত্রু ভাবিনি। হোয়াটএভার বলেই চলে গেল। রাতে রেন আর এমিলি ক্যাসেলে ফিরে আসে। সারাদিন এমিলির স্বপ্নটা ভুলেছিল, কিন্তু ক্যাসেলে আসতেই আবারও সেই কথা মনে পড়ে যায় ওর। রেনের হাত শক্ত করে ধরে রাখে ও। রেন এমিলি ভেতরে প্রবেশ করতেই অবাক, কারণ পুরো বাড়ি তছনছ। মনে হচ্ছে কেউ কিছু খুঁজেছে। এসব কে করলো রেন? ওহ নো। রেন দ্রুত ওপরে সেই সিক্রেট রুমে চলে যায়। এমিলিও ওর পিছু। কেস ভাঙা আর লিউমিনা গায়েব। যা ভেবেছিলাম তাই হলো। রেগে দেওয়ালে ঘুষি মেরে ও নিয়ে গেছে লিউমিনাকে। এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে আরন কল্পনা করতে পারবে না। আই হ্যাভ টু স্টপ হিম। রেন চলে যেতে নিলেই এমিলি ওর হাত ধরে আটকায়। রেন, আমিও যাব তোমার সাথে। না এমিলি, ওখানে অনেক রিস্ক আছে। তুমি বাসায় থাকো, আমি জলদি ফিরে আসবো। এমিলির গালে হাত রেখে, নো, আমি যাব তোমার সাথে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এমিলি জেদের কাছে হার মেনে ওকে নিয়ে যেতে রাজি হয় রেন। ওকে চলো। আরনের গালে ঠাস করে থাপ্পড় পড়ল। ওর সামনে সিরন দাঁড়িয়ে আছে। সিরন একসময় ভ্যাম্পায়ার নাইটদের লিডার ছিল। তার কথা মানতে সবাই বাধ্য। তাছাড়া ওদের বড় আব্বু হয় সিরন। তুমি জানো কত বড় ভুল করেছো তুমি? আমি কোনো ভুল করিনি আঙ্কেল, আমি আমার ভালোবাসাকে জীবিত করতে চাই। যে তোমাকে ধোকা দিয়েছে তার প্রতি ভালোবাসা? ও ধোকা দিয়েছে মানে? সত্যটা রেইন তোমাকে বলেনি, কিন্তু আজ আমি বলবো। লিউমিনা আর ওর বাবা সেদিন ক্রিস্টাল নাইফের জন্য আমাদের উপর হামলা করেছিল। রেইন কিছু করেনি। সিরন সব বলতে শুরু করে আরনকে। লিউমিনার বিশ্বাসঘাতকতার কথা বিশ্বাস হচ্ছে না আরনের। আমি ভুল ছিলাম এতদিন। তোমার ভুলের মাসুল এখন আমাদের দিতে হবে। লেভেলি ভ্যাম্পায়াররা জেনে গিয়েছে হয়তো লিউমিনার বডি তুমি নিয়ে এসেছো। তারা নিশ্চয়ই এখন হামলা করবে আমাদের উপর। তারপর ওকে নিয়ে গিয়ে জীবিত করবে, আর লিউমিনা আরও শক্তিশালী হয়ে উঠবে। আমার ভুল হয়ে গিয়েছে আঙ্কেল। হঠাৎ বাড়ির বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ হয়। মনে হচ্ছে অনেকগুলো হিংস্র প্রাণী মিলে হামলা করছে ওদের ওপর। ওরা চলে এসেছে, প্রস্তুত হও অ্যারন। অনেকগুলো হিংস্র ভ্যাম্পায়ার ঝাঁপিয়ে পড়ে ওদের দুজনের ওপর। ওদের সাথে রনও আছে। রন একজন ভ্যাম্পায়ার, লিউমিনাদের রাজ্যের সেনাপতিও। আরন আর সিরন চেষ্টা করছে, কিন্তু এতগুলোর সাথে ওরা দুজন পেরে উঠছে না। রন লিউমিনার কাছে এগিয়ে যায়, উদ্দেশ্য ওকে নিজের করে যাওয়ার। রন লিউমিনাকে তুলতে নিলে কোথা থেকে নীল রঙের রশ্মি ওর ওপর পড়ে, আর ও চিৎকার দিয়ে সরে দাঁড়ায়। সিরন আর আরন চমকে সেদিকে তাকিয়ে দেখে রেন দাঁড়িয়ে আছে, আর ওর হাতে একটা তলোয়ার, যেটা থেকে নীল রঙের রশ্মি বের হচ্ছে। রেন আরও দুটো তলোয়ার সিরন আর আরনের দিকে ছুঁড়ে মারে। তারা সেটা দিয়ে ফাইট করতে শুরু করে। তোমরা দুজন ওদের সামলাও, আমি লিউমিনার বডি সরিয়ে আসছি। জি আঙ্কেল।
এমিলি দরজার সামনে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছে। ওর হাত পা জমে গেছে ভয়ে। মনে মনে শুধু প্রার্থনা করছে রেনের যেন কিছু না হয়। রন সহ প্রায় সব ভ্যাম্পায়ার শেষ হয়ে গেছে। আরন ওদের সাথে ফাইট করতে করতে কিছুটা দূরে সরে গেছে। রেন সব ভ্যাম্পায়ারদের শেষ করে দেয়। এমিলি আগে নয় দাঁড়িয়ে আছে। রেন এমিলির দিকে তাকিয়ে দেখে ও ভয়ে চুপসে আছে। ও একটা হাসি দিয়ে এমিলির কাছে যেতে যেতে বলে, ডোন্ট ওয়ারি প্যানকেক, দেখো এখন সব ঠিক হয়ে আছে। আমিও। রেন! কোথা থেকে একটা সিলভার নাইফ এসে রেনের পিঠে গেঁথে গেল। এমিলি দৌড়ে এসে রেনকে ধরল। রেনের মাথায় এমিলির কোলে রেখে ওকে ডাকতে শুরু করে এমিলি। রেন প্লিজ চোখ খুলো রেন। রেন আধো আধো চোখ খুলে এমিলির দিকে তাকায়। ওর রক্তাক্ত হাত দিয়ে এমিলির গাল স্পর্শ করে ও। আই এম সরি প্যানকেক, আমি নিজের প্রমিস রাখতে পারিনি। নো নো রেন, তোমার কিচ্ছু হবে না। তুমি প্রমিস করেছিলে আমাকে ছেড়ে যাবে না কখনো। ইউ ক্যান্ট লিভ মি লাইক দিস। আরন দৌড়ে রেনের সামনে বসে। ভাই আই এম সরি, আমার জন্য সব হয়েছে, তোর কিছু হবে না, আমি কিছু একটা করব। হঠাৎ রেনের চোখ বন্ধ হয়ে যায়। ওর হাত ঢলে পড়ে এমিলির গাল থেকে। রেন ওপেন ইউর আইস। হি ইজ নো মোর এমিলি। এমিলির কাঁধে হাত রেখে কথাটা শোনা মাত্রই যেন এমিলির নিঃশ্বাস আটকে আসলো। ওর কানে আরনের কথাটা বাজতে শুরু করে। রেন নেই। রেনের দিকে তাকিয়ে আছে এমিলি। ওর বিশ্বাস হচ্ছে না ওর রেন ওকে ছেড়ে চলে গেছে। কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে ওর। 3 মান্থ লেটার। এমিলি হসপিটাল থেকে বেরিয়ে আসছে। হঠাৎ ডিয়ানার সাথে দেখা হয় ওর। এমিলি বাসায় যাচ্ছ? চলো একসাথে যাই। এমিলি আর ডিয়ানা কথা বলতে বলতে হাঁটছে। এখন ডিয়ানা এমিলির অনেক ভালো বন্ধু। একদিনও বলেছিল যে ও নাকি এমিলির শত্রু, কিন্তু এখন ওর কাছে এমিলির সবচেয়ে ক্লোজ। বলা তো যায় না, অনেক সময় যাকে ঘৃণা করি সেই সবচেয়ে ভালো বন্ধু আর কাছের মানুষ হয়ে যায়। আজ 3 মাস হচ্ছে রেন নেই, কিন্তু এমিলির কোথাও একটা বিশ্বাস আছে যে রেন আজও আছে, হয়তো ও স্মৃতিতে অথবা সত্যিতে। ডিয়ানা চলে গেল। এমিলি একাই হাঁটছে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশে সবাই ছাতা হাতে দৌড়াচ্ছে, অথবা এমনিতেই ছুটে চলছে বৃষ্টি থেকে রেহাই পেতে। কিন্তু এমিলি একা রাস্তার মাঝে 2 হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে। হয়তো চোখ থেকে পানি পড়ছে, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো তা আড়াল করে ফেলেছে। এমিলি চোখ খুলে নিজের হাতের আংটিটার দিকে তাকায়। আসলেই ফ্যাকাশে হয়ে গেছে নীল পাথরটা। এমিলির কানে রেনের একটা কথাই বাজছে, যখন থাকবো না তখন খুব করে পাশে চাইবো। কথাটা আজ অনেক ভালো করেই উপলব্ধি করতে পারছে ও। তুমি নিজের কথা রাখলে না রেন। হঠাৎ ওর মাথায় কেউ ছাতা ধরে। এমিলি পাশে তাকাতে দেখে আরন। ভিজলে অসুস্থ হয়ে পড়বে। আরনের দিকে এক পলক তাকিয়ে এমিলি মাথা নাড়ল। চলো আমার সাথে। এমিলি আরনের সাথে হাঁটা ধরল। আরন আর চোখে দেখছে এমিলিকে। ওর মুখে অদ্ভুত হাসি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিশাল পাথরের নির্মিত কক্ষ। কক্ষের চারিদিকে বড় বড় সিলভারের রড দিয়ে আটকানো কেস। বের হওয়ার একটাই পথ, সেটা বন্ধ। কক্ষে ঠিক উপরে একটা ভাঙা ছোট্ট জানালা, যেটা দিয়ে আলো প্রবেশ করে কক্ষটাকে আলোকিত করছে। ভেতরে কাউকে হাতে শিকল পরিয়ে আটকে রাখা হয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, শরীরে নড়ার শক্তিটুকু নেই তার। হঠাৎ কেজের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আরন। ওর মুখে অদ্ভুত হাসি আর চোখে কিছু জেতার উচ্ছ্বাস। কেমন আছো রেইন ভাই? আরনের কণ্ঠ শুনে মুখ ওপরের দিকে তুলল রেন। হ্যাঁ, এটাই রেন। সেদিন রেন মরেনি, ওকে মরা প্রমাণিত করেছে আরন। এই 3 মাস ওকে বন্দি করে রাখা হয়েছে এই বন্ধ জায়গায়। আরনকে দেখে রেনের হিংস্রতা যেন বেড়ে গেল। ইউ, খুন করে ফেলবো আমি তোকে। ভাই হয়ে আমার সাথে বেইমানি করতে হৃদয় কাঁপেনি তো? অবভিয়াসলি নট ভাই। কথায় আছে না, ভালোবাসা যুদ্ধে সব জায়েজ, আর এটা তো ভালোবাসার যুদ্ধ। তোকে নিজের ভাই ভাবতাম, আর তুই আমার পিছে ছুরি চালালি। সত্যি বলে সবাই, সৎ কখনো আপন হয় না। সবার এই যুক্তিতে যদি আগেই বিশ্বাস করতে, তাহলে এই দিন দেখতে হতো না তোমার। তোকে শেষবার মতো সুযোগ দিচ্ছি আরন, আমাকে রিলিজ কর। কারণ যদি আমি একবার রিহা হই, তাহলে তোর জীবনে সূর্য অস্ত হয়ে যাবে। রেনের কথায় অট্টহাসিতে ফেটে পড়ল আরন। লাইক সিরিয়াসলি, তুই এখনো এখান থেকে বের হওয়ার স্বপ্ন দেখিস? ভুলে যা ভাই, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। আমি তোকে এখান থেকে বের হতে দিব না, কারণ তুই মুক্ত হলে এমনি তো আমার হবেই না। ওকে পাবার জন্যই তো এত কিছু করলাম। আরনের কথায় রেন গর্জিয়ে ওঠে। আরনকে মারার জন্য এগোতে চাইলেই ওকে নাগাল পাচ্ছে না ও। আমার এমিলির নাম আরেকবার নিচের মুখে আনলে এখানে পুঁতে রেখে দেবো তোকে। রিল্যাক্স ইয়ার, এত হাইপার হচ্ছিস কেন? একটা মজার কথা শুনবি? এমিলি আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। গুড নিউজ না? অনেক শীঘ্রই ওকে বিয়ের কথা বলবো। আমি আর কতদিন এমন তোর শোকে বেচারি কান্না করবে বল?
ওরও তো খুশি থাকার অধিকার আছে, আর সে খুশি আমি ওকে দিব, কি বলিস? এমিলির মন থেকে রেনকে মুছে ফেলাতে সহজ না আরন। তোর অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু রেইন এমিলির ভালোবাসার অস্তিত্ব শেষ হবে না। তোর কথা ভুল প্রমাণ করে দেখাবো আমি। এমিলি তোকে ভুলে আমাকে ভালোবাসবে, আমাকে। আরন রেগে হনহন করে চলে গেল। রেন আরনের যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, এমিলি আর আমার সম্পর্কে হৃদয় দিয়ে আরন, ও ঠিকই খুঁজে নেবে আমায়। তোর বিছানো জাল থেকে বেরিয়ে আবারও আমার ভালোবাসার মায়ানগরে আসবে ও। ওর মন থেকে আমার কাছে টেনে নিয়ে আসবে। রেনের গার্ডেনে বসে আছে এমিলি। বাগানের ফুলগুলো যত্ন নিজে হাতে নেয় ও, যেমনটা রেন নিত। হঠাৎ নিজের হাতে রিংটায় চোখ যায় ওর। রিংটা জলজল করছে। যখন এই গার্ডেনে আসে রিংটা জলজল করে, কেন করে বুঝতে পারে না ও। হঠাৎ এমিলি খেয়াল করে আরন বাগানের এক সাইড থেকে এক প্রকার রেগে আসছে। এমিলিকে খেয়াল করেনি ও। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে ও। আরন বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এমিলি প্রায়ই আরনকে ওই পাশ থেকে আসতে দেখে, আর যখনই আসে ওর মুখে রাগ থাকে। এমিলি এতদিন জানার চেষ্টা করেনি, কারণ রেনকে ছাড়া ওর ভাবনায় অন্য কিছুই আসেনি। কিন্তু আজ কৌতূহল লাগছে ওর কাছে। বাগানে তো ফুল গাছ ছাড়া আর কিছুই নেই, তাহলে আরুন কোথায় যায়? কি আছে ওইদিকে? একবার গিয়ে দেখবো। এমিলি গার্ডেনের ওই সাইডটার দিকে হাঁটা ধরে। যত সেই দিকে যাচ্ছে রিংটা আগের মতো নীল রং ধারণ করছে। কিছুটা দূর যেতেই থেমে যায় এমিলি। সামনের দেওয়াল, যাওয়ার পথ নেই। যাওয়ার তো কোনো পথই নেই, তাহলে আরুন কোথায় যায়? এমিলি ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে ওর চোখ যায় আংটির ওপর। চমকে যায় এমিলি। নীল রং ধারণ করছে আংটিটা। এমিলি রেনের বলা কথা মনে পড়ে যায়। রেন বলেছিল যখন রেন এমিলির আশেপাশে থাকবে আংটিটা নীল রঙের রশ্মি দেবে, যখন দূরে সরে যাবে তখন ফ্যাকাশে হয়ে যাবে। তার মানে কি রেন আমার আশেপাশে আছে? রেন? এমিলি আশেপাশে খুঁজতে শুরু করে রেনকে। হঠাৎ একটা হোল দেখতে পেল রেন। মাটির মধ্যে হোল, আর সেটার ওপর স্ল্যাব বসানো। এটা কি কোথাও যাওয়ার পথ? এমিলি দ্রুত হাঁটু ভাঁজ করে বসে পড়ল। তারপর ওপরের স্ল্যাবটা সরানোর চেষ্টা করতে লাগলো। স্ল্যাবটা সরাতেই অবাক হয়ে যায় এমিলি। নিচে নামার জন্য সিঁড়ি আছে। মাটির নিচে এমন গোপন পথের কথা রেন কখনো ওকে বলেনি। এমিলি 7 পাঁচ না ভেবে নিচে নামতে শুরু করে। রেন চেষ্টা করছে নিজেকে বাঁধনমুক্ত করতে, কিন্তু প্রতিবারের মতো ব্যর্থ হচ্ছে ও। যে কোনো মূল্যে আমাকে মুক্ত হতে হবে। এমিলি, she needs me, God, please help me. রেন দাঁড়িয়ে ভাঙা জানালা দিয়ে আসা আলোটার দিকে তাকায়। ওর মন শুধু একটাই নাম নিচ্ছে, আর সেটা হচ্ছে এমিলি। এমিলি হাঁটতে হাঁটতে অনেক এগিয়ে আসে। পুরো জায়গায় মনে হচ্ছে মাটি কেটে তৈরি করা হয়েছে। সামনেই একটা কক্ষ দেখতে পারছে ও, যেটা লোহার। এমিলি দৌড়ে সেটার সামনে যায়। ভিতরে কে? হ্যালো? দরজায় বাড়িতে, কিন্তু বাইরের শব্দ ভেতরে, আর ভেতরেরটা বাইরে যায় না। তাই ওর আওয়াজ রেন শুনতে পাচ্ছে না। কোনো সারা শব্দ না পেয়ে এমিলি চিন্তায় পড়ে যায়। এমিলি তাকিয়ে দেখে দরজার মধ্যে কোড লক দেওয়া। কোড লক কি হতে পারে? আরনের বাড়ছে। এমিলি আরনের জন্ম তারিখ টাইপ করে, কিন্তু সেটা ভুল হয়। অ্যালার্ম বেজে যায়। তারপর একটা লেখা উঠে মেশিনে। পাসওয়ার্ড ইনকারেক্ট। আপনি কি হিন্ট নিতে চান? হ্যাঁ। আপনার হিন্ট হচ্ছে সেদিন, যেদিন কিছু অনেক খারাপ হয়েছিল। আপনার কাছে 15 সেকেন্ড সময়। এমিলি বুঝতে পারছে না এটা কোন তারিখের কথা বলছে। সবচেয়ে খারাপ হয়েছিল সেই দিন রেন। এমিলি দুটো ডেট টাইপ করলো। আপনার কোড নম্বর সঠিক হয়েছে। দরজা খুলে যায়। এমিলি ধীর পায়ে প্রবেশ করে ভেতরে। দরজা খোলার শব্দ কানে আসতেই রেন ভাবে হয়তো আরন আবার এসেছে, তাই ও আগের নাই পিট করে দাঁড়িয়ে থাকে। এমিলি ভেতরে প্রবেশ করতে সামনের মানুষটিকে দেখে থমকে যায়। তার ছায়া দেখলেও তাকে চিনতে ভুল করে না ও। এমিলির শরীর কাঁপছে। আদৌ কি সামনের মানুষটিও রেন? এমিলি কাঁপা কাঁপা পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। ওর গলা থেকে শব্দ বের হচ্ছে না, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলে ও, রেন। 3 মাস পর আজ কণ্ঠটা কানে আসলো রেনের। কেন যেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। রেন ঘুরে দাঁড়ানোর সাথে সাথে সামনের মানুষটি ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। রেন। এমিলির মুখ থেকে কথা বের হচ্ছে না, আর রেন যেন স্তব্ধ হয়ে গেছে। তোমাকে কে এইভাবে আটকিয়েছে? আমি জানতাম আমার রেন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কিন্তু কেউ শুনেনি আমার কথা। এমিলি কান্না করছে, আর রেনের হাতে শিকল খুলছে। শিকল খোলা শেষে আবারও রেনকে জড়িয়ে কান্না করতে শুরু করে ও। তোমাকে ছাড়া বেঁচে থাকাও মৃত্যুর সমান ছিল। প্যানকেক এসে বলে না। এমিলিকে সোজা করে ওর গালে হাত রেখে, আমি তোমাকে ছেড়ে কেমন ছিলাম তা শুধু আমি আর এই 4 দিন বলতে পারবো। ভেবেছিলাম হয়তো আর কখনো তোমাকে দেখতে পারবো না, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পারবো না।
কিন্তু তুমি এখানে কিভাবে? সেই দিন তো আরুণ আমাকে কফিনে করে গ্রাফ ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আরনের নাম শুনতেই রেনের মুখ শক্ত হয়ে যায়। আরন, সবকিছুর জন্য ও দায়ী। আরুণ? হ্যাঁ এমিলি, সেদিন আড়াল থেকে আরনই আমার পেছনে ছুঁড়ে মেরেছিল, কিন্তু আমি শুধু ফেইন্ট হয়েছিলাম। ওটা সাধারণ ভ্যাম্পায়ারদের মারা ছুরি, কিন্তু আমি একজন ভ্যাম্পায়ার সহ একজন ভ্যাম্পায়ার নাইটও। আমরা ক্রিস্টাল নাইফের পাওয়ার ছাড়া মরি না, আমাদের মারতে ক্রিস্টাল নাইফ প্রয়োজন। আরন সবাইকে ভুল বলেছে আমি মারা গেছি, আর অতি দ্রুত আমাকে গ্রেভইয়ার্ডের নাম বলে এখানে এনে আটকে রাখে। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে বন্দী অবস্থায় পাই, ও নিজে আমাকে এসবটা বলে। সেদিন এত বড় ধোঁকা তোর নিজের ভাইয়ের কাছ থেকে আশা করিনি আমি। কিন্তু ও এসব কেন করেছে? তোমার জন্য। আরনের কণ্ঠ শুনে রেন আর এমিলি চমকে দরজার সামনে তাকায়। তোমাকে পুরো বাসা খুঁজেও পাইনি, তারপর সেলাপ স্বর্ণ দেখে বুঝে গেলাম তুমি কোথায়। আসলে অনেক ব্রিলিয়ান্ট তুমি এমিলি, কোড লগও বুঝে গেলে। বাহ, এখন যখন সব জেনেই গিয়েছো তাহলে আর কিছু লুকিয়ে লাভ নেই। আমার তোমাকে চাই, তাই এমনটা করেছি আমি। আর আজকে রেহিনকে তোমার চোখের সামনে শেষ করে তোমাকে নিজের করব। আমি থাকতে তুই ওর ছায়ার দিকে হাত বাড়াতে পারবি না। এই জন্যই তোকে আগে শেষ করব। তাচ্ছিল্য হাসল রেন, তারপর বলল, তুই একজন সাধারণ মানুষ আর আমি একজন ভ্যাম্পায়ার। শুধু তা নয়, একজন ভ্যাম্পায়ার নাইট লিডারও। তোর মনে হয় তুই আমার সাথে পেরে উঠবি? এতদিন ছল করে আটকে রেখেছিলি, এখন আমি সেই বাঁধন মুক্ত। দেখা যাবে। আরন রেনের দিকে এগোতে রেন এমিলির হাত ধরে সরে যায়। আরনের পিঠে কিক করতেই আরন ছিটকে দেওয়ালে বাড়ি খায়। এই 3 মাস তোর জন্য আমি আমার এমএলএ থেকে দৌড়েছিলাম। ওর চোখের পানির কারণ তুই। তোর জন্য এতদিন ও এতটা কষ্ট পেয়েছে। ভাইয়ের সম্পর্ক সেদিন তুই শেষ করেছিলি, আজকে আমি করছি। আরন বাঁচার উপায় পাচ্ছে না, রেনের শক্তির সামনে পেরে উঠছে না ও। আরন একটা সিলভারের রড তুলে সেটা দিয়ে রেনকে মারতে যায়, কিন্তু রেন সরে যায় আর আরন একটা ভাঙা রডের ওপর পড়ে। রড আরনের পেট দিয়ে ঝুঁকে পিঠ দিয়ে বেরিয়েছে, মুখ দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। শেষ নিঃশ্বাস ফেলে ও। রেন আরনের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের জ্বালানো আগুনে আজ নিজে পুরো ছাই হয়ে গেলে। ঘৃণা জিনিসটা না অনেক খারাপ, যার পরিণাম মাঝে মধ্যে নিজের উপর দিয়েছে। আফটার 1 ইয়ার। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ গাইস। রেন আর এমিলি একসাথে কেক কাটলো। ক্লাবের মধ্যে সবাই রেন এমিলিকে উইশ করছে। কংগ্রেটস রেইন এমিলি। থ্যাংক ইউ ডিয়ানা। রেন এমিলিকে কেক খাইয়ে দিতে দিতে বলে, হ্যাপি অ্যানিভার্সারি প্যানকেক। সারা জীবন এভাবেই তোমাকে নিজের পাশে চাই। মি টু মাই রেইনবো। কতবার বলেছি রেইনবো বলবে না, কি শুনলে আমার ইচ্ছেতে 12টা বেজে যাবে। সবে হাসবে, রেইন ট্যাভিনের বউ তাকে রেইনবো ডাকে। তুমি আমাকে ভালোবেসে পেনকেক বলতে পারলে, আর আমি রেইনবো বলতে পারবো না? আরে রাখছো কেন? লাভ অবশ্যই ডাকতে পারো, যে কোনো নামে রাখো। আফটার অল আই এম অল ইয়োর্স, লাভ ইউ। দ্যাটস লাইক মাই লাইকলি হাজব্যান্ড, আই লাভ ইউ টু। এই ফাঁকে ফটোগ্রাফার ওদের সেরা মুহূর্তগুলো ক্যাপচার করে নিল। দ্য এন্ড বলবো না, কারণ ভালোবাসার কখনো সমাপ্তি হয় না। ভালোবাসা সমুদ্রের স্রোতের মতো, যা সব বাধা পেরিয়েও বহমান থাকে। সব পাঠক পাঠিকাদের জন্য ভালোবাসা রইল।